ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের শিবচরেও তারা দেখলো যে বিরাট মিছিল, হয়তো সেখানে 3%, 4%, 5% ভোট আছে, কিন্তু সেখানে হইতে পারবে না, তাদের 40% ভোট নেই, আটকায় রাখছে। আচ্ছা, আপনি দেখেন যে এনসিপি যারা করে, আমি যে এনসিপি হইলে বলতাম যে প্রপোর্শনাল নির্বাচন ছাড়া আমি যাবো না। একমাত্র বলা হচ্ছে একমাত্র বিএনপি পিআর চাচ্ছে না, আর সবাই চাচ্ছে, বলা হচ্ছে এরকম, তারাও এখন আস্তে আস্তে পিআর যাচ্ছে। পিআরের মধ্যে রহস্যটা কোথায়? এটা আবার আবু সাইদকে কিন্তু মানে সে আত্মহত্যা করেছে এমন কথা, নানান রকমের কথা বলা হচ্ছে যে পুলিশের গুলিতে মারা যায়নি, তারপরে ছাত্রই তাকে মেরে ফেলেছে। রাইট রাইট, আমরা প্রকাশ্যে দেখলাম যে গুলি করে মারে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ঢাকা অফিস থেকে, আমাদের ফেসবুক ঢাকা অফিস থেকে এই লাইভটি করছি, সরাসরি অনুষ্ঠানটি করছি। আপনাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠান দেখবার জন্য। প্রিয় দর্শক, জুলাই মাস শুরু হলো প্রায়, আমাদের 24 জুলাই আগস্ট হাজারো মানুষের প্রাণ দেয়ার বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছিলাম। সেই বাংলাদেশ, নতুন বাংলাদেশ, শেখ হাসিনার পর ফ্যাসিজমের যে আমরা অবসান দেখেছি, সেই অবসানের প্রায় 1 বছর পূর্তি হতে চলল। আজকের জুলাইয়ের 5 তারিখে আমরা এই অনুষ্ঠানটি করছি ঢাকা থেকে। এবং আপনারা জানেন যে এই 5 তারিখের শুরু থেকে মনে কিছুটা হলো আমাদের সেই আন্দোলনের একটু ঘন ঘরা বা একটু ছটা শুরু হয়েছিল, যে ঈদের পরে গিয়ে এটার বেশি মানে 5 জুন কোর্টের রায় দেওয়ার পরে 5 জুন রাতে এবং 6 জুন আন্দোলনটা হয়, এবং পরবর্তী ঈদ হওয়ার কারণে একটা বিরতি হয়। ঈদের পরবর্তীতে আবার এই আন্দোলনটা জুলাইতে শুরু হয়। প্রিয় দর্শক, সুতরাং আপনারা জানেন যে সেই স্পিরিট নিয়ে আমরা সার্বক্ষণিক কথা বলে এসেছি, তখনও কথা বলেছি, এখন এই 1 বছর পর আবার সেই দিনগুলির কথা মনে পড়ছে আমাদের। সে নিয়েও আমরা কিছুটা কথা বলার চেষ্টা করবো আজকের অনুষ্ঠানে। তবে মূলত আজকে আমাদের এই অনুষ্ঠানের যেটাকে আমরা যে বিষয়টাকে সবচেয়ে বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করব, জুলাইয়ের স্পিরিট প্রথমেই, দ্বিতীয়ত আমাদের গুরুত্ব থাকবে সামনে যে নির্বাচন হতে যাচ্ছে, জাতীয় নির্বাচন, সেই নির্বাচনটির আসলে দিন, তারিখ এবং নির্বাচনটি হবে কি হবে না এ তো আছেই সংশয়, পাশাপাশি যদি হয় তাহলে কোন উপায় হবে, সেটি কি আমাদের যে বর্তমানে চলমান যে নিয়মে নির্বাচন হচ্ছে এভাবেই আসনভিত্তিক নির্বাচন হবে, নাকি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটাকে বলে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে, মানে আনুপাতিক হারে নির্বাচন হবে কি না, এই বিষয় নিয়ে বর্তমানে রাজনীতিতে সবচেয়ে বেশি তর্ক বিতর্ক হচ্ছে। প্রিয় দর্শক, আমরা সেটিকে বুঝবার চেষ্টা করি, কারণ পিআর সবাই বলছে, বাট হোয়াট ইজ পিআর এবং এর ভালো মন্দ কী, উভয় দিক বিবেচনা করে আমরা আজকে কথা বলার চেষ্টা করবো। এবং আমাদের আজকে সময় অতিথিরা এই সমস্যা নিয়ে খুব গভীরভাবে বিশ্লেষণ করার চেষ্টা করবো, কারণ তিনজনই কোনো না কোনো উপায়ে এই পিআর অথবা নির্বাচন বিষয়ক যে আমাদের ধারণা এবং আমাদের যে ইচ্ছা অনিচ্ছা, এসব নিয়ে কোনটা হবে, কোনটা হলে ভালো হয় মন্দ হয়, এসব নিয়ে মোটামুটি তারা পরিচিত। আমাদের সাথে তিনজন সম্মানিত অতিথির মধ্যে আমি পরিচয় করেছি। প্রিয় দর্শক, আমাদের সাথে রয়েছেন ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আমার সর্ববামে, তিনি সাবেক চেয়ারম্যান নদী কমিশন, পাশাপাশি তিনি একজন আন্দোলনের সক্রিয় একজন যোদ্ধা বলবো। এবং এই অনুষ্ঠানের আমাদের ফেসবুকগুলো আপনারা জানেন যে তিনি একদম খুব সক্রিয়ভাবে তৎকালীন সময়ে প্রতিনিয়ত 2 দিন অন্তর অন্তর তিনি আমাদেরকে ভবিষ্যতের, তৎকালীন সময়ের আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। আছেন ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, তিনিও একইভাবে সার্বক্ষণিক শেষের দিকে, শেখ হাসিনার আমলের শেষের দিকে তিনি সবসময় বিভিন্ন সময় আমাদেরকে শেখ হাসিনার সর্বশেষ পরিণতি নিয়ে আমাদেরকে তিনি বলার চেষ্টা করেছেন। আপনারা দেখেছেন সবসময় তার কথাগুলো, এবং তিনি একজন আজকের এই আলোচনার সবচেয়ে বেশি আমি মনে করি যে পার্টিনেন্ট এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আলোচনা তার কাছে শুনতে পারবেন। তিনি নির্বাচনে বেশি কাজ করেছেন আমাদের দেশে। আপনারা জানেন যে জানিপোপ যে অর্গানাইজেশনটি রয়েছে, যে নির্বাচন পর্যবেক্ষক পরিষদ, তিনি সেটির চেয়ারম্যান, এবং আজকের যে তুলনামূলক নির্বাচনের বিষয়গুলো তিনি এটি নিয়ে অনেক লেখাপড়া করেছেন, তার কাছে গবেষণা করেছেন তিনি। আর আমার ডানে রয়েছেন জনাব তাসলিম ইসলাম অভি, তিনি সরাসরি যুদ্ধ করেছেন এই আমাদের জুলাই আগস্টের যে বৈষম্যবিরোধী আন্দোলনে। তিনি
অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রাজপথে। আমি শুরু করতে চাই, ডান থেকে শুরু করতে চাই, যেহেতু আমরা জুলাই আগস্টের একদম পুরোপুরি গ্রাউন্ডে যুদ্ধ করেছেন আমাদের যোদ্ধা তসলিম ইসলাম অভির কাছে জানতে চাই। তো অভি, 1 বছর হলো আপনি তৎকালীন সময়ে প্রতিনিয়ত মোটামুটি কথা বলেছেন, আর বিশেষ করে ফেস দ্য পিপলে আপনি বহুবার কথা বলেছেন, এবং অনেক স্মৃতি ডেফিনেটলি আমাদের মনে আছে আপনার। আপনি যখন কথা বলছিলেন বাংলাদেশ থেকে, যখন ব্ল্যাক আউট হলো বিশেষ করে, তখন আহত অবস্থাতেও আপনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আপনি পুলিশের গোলাগুলির শব্দ আপনার পেছনে আমরা শুনতে পাচ্ছিলাম। আজকে 1 বছর পর আপনার কাছে শুনতে চাই, কেমন অনুভূতি আপনার? যদি আমি 1 বছর শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি সাগর ভাই। শুরুতে আমি স্মরণ করব এই জুলাইয়ে যারা শহীদ হয়েছে, যারা রক্ত দিয়ে এই গোটা জাতির কাছ থেকে মানে একটা ভয়ঙ্কর রকমের স্বৈরাচারকে মুক্ত করার জন্য যারা নিজের জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, যারা রাজপথে রক্ত দিয়েছে, তাদেরকে স্মরণ করে আমি শুরু করতে চাই। সত্যি বলতে জুলাইয়ের যে স্পিডের কথা যদি আমরা বলি, জুলাইতে আমরা গত বছর গণমাধ্যম, বাংলাদেশে কোনো গণমাধ্যম স্বাধীন ছিল না। আমরা গণমাধ্যম বলতে এই অনলাইন আপনার যে ইউটিউব ভিত্তিক এবং সোশ্যাল মিডিয়া ভিত্তিক আপনার ফেস দ্য পিপলের মাধ্যমে দেশে এবং দেশের বাইরে আমরা যেভাবে কথা বলতে পারছি স্বাধীনভাবে, অন্য কোনো গণমাধ্যমে সেটা পারি নাই। তো ভালো লাগছে যে গত বছর জীবন মৃত্যুর সন্নিকটে থাকা অবস্থায় সেই সময়ে আপনি দেশের বাইরে থেকে আমাদের দেশের জন্য অসাধারণ সংগ্রাম করেছেন। এটা নিঃসন্দেহে আমরা যারা জুলাইয়ের যোদ্ধা আছি, আমাদের সারা জীবন যুগের পর যুগ যুগ ধরে ফেস দ্য পিপল এবং আপনাকে আমরা স্মরণ করতে বাধ্য। ফেস দ্য পিপল আমাদের আসলে অনেক আবেগের একটা জায়গা। এই জন্য আবেগের জায়গা যে আমার মনে পড়ে যে আমি সেদিন মারা যেতে পারতাম আমাকে যদি গুলি করা হয়। ইন্টারনেট বন্ধ, মোবাইলে নেটওয়ার্ক একদম পায়, এক দেখতে পাচ্ছে না, চারদিকে গুলাগুলি, হেলিকপ্টার দিয়ে গুলি করতেছে। আমরা চেষ্টা করেছি আপনাকে খোঁজার জন্য, পেতাম না, একটু পেয়েছি তো আবার লাইন কেটে যেত, কোন রকম শোনা যেত তো শোনা যেত না। মানে একটা যুদ্ধকারী বলছিলাম যে আমার মনে হচ্ছিল তখন আমি ফিলিস্তিনের গাজায় আছি। তাকে যখন কল দিতাম পেছন থেকে কিন্তু গোলাগুলির আওয়াজ শুনতে পেতাম, কারণ হলো সে একদম গ্রাউন্ডে ছিল। একবার মনে হচ্ছে ইয়েতে না, ধানমন্ডির ওদিকে থেকে একবার যুক্ত হয়েছিলেন। কারণ আমার 9টার সময় দরকার হলো মানুষকে একটু জানানো যে বাংলাদেশে কী চলতেছে। বাংলাদেশের মানুষ যারা বাংলাদেশে বসবাস করে তারা নিজেরাও জানে না যে কি হচ্ছে অপর দিকে। সবাই মানে কানেক্টেড থাকার কোনো ওয়ে ছিল না। আমাদের একমাত্র সম্বল ছিল তখন প্রবাসীর দিক দেখানো থাকা, এবং দেশের মানুষের প্রবাসীর কাছ থেকে জানতো যে কি হচ্ছে না হচ্ছে। এরকম একটা অবস্থা। আমার প্রতিবেশী আমার খবর পাচ্ছে না, আমি আমার প্রতিবেশীর খবর পাচ্ছি না, একদম পরিবারের সাথে বিচ্ছিন্ন। এইরকম একটা মুহূর্তে আসলে স্মরণ করলে এখন আমার গা শিউরে ওঠে। আমরা কি ভুলে গেলাম নাকি কি জুলাইয়ের আমাদের কি স্পিডটা ছিল, আমরা কিভাবে করছি। আমার নিজ দেশের সরকার নিজ দেশের জনগণকে কিভাবে হত্যা করছে, গণহত্যা চালাইছে। আমি আপনাকে বলছিলাম যে আমার মনে হচ্ছে যে ফিলিস্তিনের গাজায় আছে। এরকমভাবে কোনো নিজের দেশের সরকার তার নিজের দেশের জনগণকে মারার জন্য হেলিকপ্টার উড়াতে পারে, নজিরবিহীন। আমরা স্বৈরাচার বলি, হেলিকপ্টার থেকে সরাসরি জানালায় গুলি করার পর শিশু মারা গেছে। আপনারা তো আমাদের থেকে অনেক বয়স বেশি, 1971 দেখেছেন, দুজন দেখেছেন। আমি জানি ওটা আমি কোনোভাবেই তুলনা করবো না, কারণ 71-এর সাথে তুলনা করার আমি সেই সাহস দেখাতে চাই না। কিন্তু মানে এতটা কি ভয়ানকভাবে নির্যাতন করেছে না তৎকালীন সময়ে আমি জানি না। যে ওরা তো ছিল সেই পশ্চিম পাকিস্তান, রাইট? তারা আমাদেরকে পছন্দ করতেন, এটা একটা ভাষা আলাদা, দৃষ্টি আলাদা। আমাদের সরকার তো ছিল আমাদের নিজের সরকার। হ্যাঁ, নিজ দেশের সরকার আসলে যখন নিজ দেশের মানুষকে গুলি করে মারে, এটা আসলে কোনোভাবেই আসলে সহ্য করা যায় না। আমেরিকাতে অ্যালায়েন্স ফর বাংলাদেশ একটি ইউনিভার্সিটির সকল ইউনিভার্সিটির ছাত্ররা একটা অর্গানাইজেশন করছিল। তারা একটা উদ্যোগ নিয়েছিল, বেশ আগায় গেছিল, যে শহীদদের লিস্ট করা, স্পেশালি তারা যে হেলিকপ্টারে মাধ্যমে হেলিকপ্টার থেকে যে স্নাইপারদের গুলি করে মারছে তাদের একটা লিস্ট তারা তৈরি করছিল। শিশু মারা গেছে, এমনকি শুধু ঢাকায় না, নারায়ণগঞ্জেও কিন্তু হেলিকপ্টারতে মারা হয়েছে। এই জিনিসটাকে লিপিবদ্ধ করা উচিত, এই ইতিহাসটা। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়
যে তারা আসলে এবং পুলিশের পক্ষ থেকে এবং বরং পুলিশকে মেরেছে এবং সরকারের উপরে বেশি আসলে এই আন্দোলনকারীরা সবচেয়ে বেশি নির্যাতন করেছে এবং আন্দোলনকারীদের হাতে সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেছে। এটা আপনি কিভাবে দেখেন? এটা কিভাবে সম্ভব? অস্ত্র হাতে, অস্ত্রধারী আর অস্ত্র হাতে ছাড়া, এটা আপনি কিভাবে কম্পেয়ার করেন? এটা তো সম্ভবই না। যারা ওই সময় দাঁড়িয়েছিল রাজপথে, এরা তো প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকি নিয়ে মুখোমুখি হয়ে দাঁড়িয়েছিল এবং পুলিশ দেখা মাত্র তারা, পুলিশ যখন গুলি ছুড়ে, প্রত্যেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার করছে, কিছু বা কিছু পিছনে লুকাইছে, যারা একটু সামনে রয়েছে তারা মারা গেছে, গুলি খেয়ে মারা গেছে। তো ওই সময় কিভাবে বলে যে আন্দোলনকারীরাই করছে? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যেখানে ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসী লীগের যারা ছিল ওই সময়, তারা যখন একসাথে অনেক, ওদের তো জনসংখ্যা ছিল না, ওদের সাথে কোনো জনগণ ছিল না, ওরা যারা ওই সময় আওয়ামী আমলে, ফ্যাসিস্ট আমলে সুবিধা নিচ্ছিল, এই লোকগুলো ফ্যাসিস্ট শেখ হাসিনাকে শেষ পর্যন্ত রক্ষার জন্য, নিজেদের অপরাধগুলোর হাত থেকে বাঁচার জন্য তারা শেষ পর্যন্ত ছাত্র জনতার উপর হত্যা করার জন্য তাদের উপর হামলা করছে। ওই হামলার সময়ে দেখা গেছে আমাদের হাতে হামলা করতে গিয়ে অনেকেই আমরা ধুলাই মারা পড়ছে শিক্ষার্থীদের হাতে। তো সেই সময়ে যে পরিস্থিতি ছিল, একজন অস্ত্রধারীকে ধরার জন্য সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র জনতা যারা ছিল তারা অনেককে আহত হয়েছে। আপনি যখন একজনের হাতে বন্দুক থাকে, যখন একজনের হাতে রামদাও থাকে, তার কাছে কিন্তু 10 জন মানুষও কিন্তু কিছুই না। তো যখন বলে যে সাধারণ শিক্ষার্থীরা বা ছাত্র জনতা হামলা করছে এদের উপর, এইটা নৈতিক কোনো ভিত্তি নাই, কারণ ওই সরকারটা টিকেই ছিল তো গুজব আর মিথ্যা নাটকের দিয়ে। এখন সর্বশেষ এখন খুব সংক্ষিপ্তভাবে যদি এই জায়গায় যদি শেষ করেন, এখন এই পর্যায়ে এসে আপনি কতটুকু সন্তুষ্ট আসলে বর্তমান প্রাপ্তি? সাগর ভাই, আমি এবং আমার মতো, আমি নিজেকে বড় বলবো না, কারণ যারা মারা গেছে, যারা রক্ত দিয়েছে, যেই মা তার সন্তানকে হারাইছে, যে নিষ্পাপ শিশু জীবন দিয়েছে দেশের জন্য, তাদের কাছে আমাদের ত্যাগ কিছুই না। আমরা এখনো বেঁচে আছি, তাদের কাছে আমাদের কিছুই না। তারা কি স্বার্থে, তাদের কি স্বার্থ ছিল? তারা দেশের জন্য রক্ত দিয়েছে, কিসের জন্য? মৃত্যু নিশ্চিত জেনেও দেশের জন্য রাজপথে দাঁড়াইছে, একটা সুন্দর বাংলাদেশ দেখার জন্য। আপনি দেখেন লাস্ট এইভাবে কবে বাংলাদেশের মানুষ ইউনাইটেড হয়েছে? সাধারণ জনগণ। রাজনীতিবিদরা তাদের দলীয় স্বার্থ থাকে, ব্যক্তি স্বার্থ থাকে বা কোনো উদ্দেশ্য থাকে, সেই জন্য তারা একত্রিত হতে পারে, কিন্তু সাধারণ জনগণ কবে এইভাবে একটা আন্দোলন একত্রিত হয়েছে? এই জুলাই হয়েছে, কারণ তারা একটা নতুন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে, যা প্রত্যেকটা মানুষ ধারণ করছে। সেই জায়গা থেকে আমরা পাই নাই। অনেক সরকার আসে, অনেক দল আসে, জনগণের কিছুই পরিবর্তন হয় না। দেখা যাচ্ছে 5 আগস্টের পরে কয়েকজন ভাইরাল সমন্বয়ক, কিছু রাজনৈতিক দলের লোকজন এবং আমলা যারা এসিল্যান্ড, ইওনো, আপনার ডিসি, এডিসি এবং আমলাতান্ত্রিক যারা আছে, এদের বাংলাদেশ মনে হচ্ছে। সাধারণ জনগণের বাংলাদেশ হয় না এখন। তবে হ্যাঁ, আমরা যেটা পাইছি ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে যে মানুষ যে জুলুমটা হতো, সেখান থেকে বাংলাদেশ পেয়েছি, কিন্তু শেখ হাসিনার সে আমল মুক্ত বা সে আমলে যে নির্যাতন ছিল, যে নিপীড়ন ছিল, যে রাজনৈতিক শাসন ছিল, সেটি মুক্ত কতটুকু হতে পেরেছি, এটি নতুন একটি প্রশ্ন। আপনার কাছে আমি আসছি পরবর্তীতে। জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনার কাছে একটু যেতে চাই। আপনি তো তৎকালীন সময়ে এফএসডিপিগুলো অনেকবার কথা বলেছেন, একদম মানে আমি সত্যি কথা বলতে কি যখন কোনো আলোচক পেতাম না, কারণ ওখানে পাওয়ার কোনো সুযোগ ছিল না, বাংলাদেশে তো কাউকে পেতাম না। যখন ব্ল্যাক আউট হলো তখন আমরা খুঁজতাম যে বিদেশে কে কে অবস্থান করছে। তখন তো বিদেশে থাকুক আর আকাশে থাকুক আর বাংলাদেশে থাকুক, কেউ এসে কথা বলবার সাহস নাই, কারণ আমরা তখন সবাই একটা ধারণা ছিল যে কোনো কারণে যদি সেখানে টিকে যায় শেষ। যারা কথা বলছে এরা তো সবাই মানে কাফনের কাপড় পরে ধরতে গেলে নেমেছিল। আর দূরে থাকুক আর কাছে থাকুক, শেখ হাসিনা কাউকে ছাড় দিত এমন মহিলা নয় যদি তিনি টিকে যেতেন। সে অবস্থাতে বিদেশ থেকে, যেখানে আমি রেগুলারলি ফেসবুকে বলে বহু মানুষ নিয়ে কথা বলতাম, তখন ব্ল্যাক আউটের কারণে কাউকে পেতাম না। যারাদেরকে পেয়েছি তারা কেউ কেউ বলতে ভাই অসুস্থর জন্য কথা বলতে পারবো না, কিন্তু একমাত্র সাহসী একজন মানুষ ছিলেন মঞ্জুর আহমেদ। আমি মনে করি যে এটা আমার নৈতিক দায়িত্ব ছিল যে জিনিসগুলিকে তুলে ধরা, এবং আমার একটা সুযোগ ছিল, কারণ তখন মিডল ইস্টে, অস্ট্রেলিয়াতে, ইউএসের বহু লোক আমার সাথে বিভিন্ন কারণেই হোক যোগাযোগ করতো। এই সব তথ্যগুলি কিন্তু আমার কাছে আসতো। অনেক তথ্য আছে আপনার মাধ্যমে বলছে, যেমন আপনার যে বুদ্ধিজীবী কবরস্থানে যে
গণকবর করতেছে। আমি প্রথমে খবর পেলাম, আমার এখানে যারা সহকর্মী ছিল তাদেরকে সেখানে আমি পাঠাইলাম, যে সেই কারফিউর মতো ছিল অবস্থা। পরে জানা গেল যে হ্যাঁ, তারা এক একটা কবরে 2-3 করেও তারা মাটি চাপা দিছে, কবর তো আর না, এই ধরনের ঘটনা ছিল। তারপর ওখানে কয়েকজন ছাত্র মিলে, এই যে সুমন আলী বল স্টেট ইউনিভার্সিটির, তারা উদ্যোগ নিল সকল ইউনিভার্সিটির ছাত্রদেরকে নিয়ে, আমেরিকাতে বাঙালি ছাত্রদেরকে নিয়ে তারা একটা অ্যালায়েন্স ফর বাংলাদেশ এরকম একটা অর্গানাইজেশন করলো। সারা পৃথিবীর প্রবাসীদের ভূমিকাটা কি হবে? আমি মনে করি জানতো না যে প্রবাসী তারা কি করছে। সারা পৃথিবীতে, মিডল ইস্টে, ইউরোপে, কানাডাতে, ইউএসএ এবং অস্ট্রেলিয়াতে সবাই কিন্তু ইউনাইটেড ছিল। কানাডাতে যত মানুষ আমরা দেখেছি, আমেরিকাতে অবশ্যই যত মানুষ একত্রিত হয়েছিল ওই সময় টরন্টোর দিকে, বাংলাদেশেও এত মানুষ, মানে বাংলাদেশে আমি ঢাকা বাদ দিলাম, ঢাকার বাহিরে এত মানুষ একত্রিত কোনো আন্দোলন করেছে সন্দেহ আছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে, এমনকি সৌদি আরবে, দুবাই, এসব জায়গায় তারা তো রিস্ক নিয়ে করছে, অনেকে তো জেল হয়েছে, তাদের অনেকে দুবাইতে জেল হয়ে গেছিল, তাদের জেল হয়েছে, তাদেরকে সরাসরি ডিপোর্ট করেছে, আর জীবনে কখন তারা যেতে পারবে না সেরকম অবস্থার মধ্যেও। সুতরাং এই আন্দোলনকে একেবারে, মানে এই আন্দোলনের যে গুরুত্বটা আমাদের জাতীয় জীবনে বহু বছর পর্যন্ত থাকা উচিত, যে চেতনা, এটা আমি দেখি যে এটা মুক্তিযুদ্ধেরই চেতনা। যেমন মুক্তিযুদ্ধের আমাদের ছিল যে আত্ম নিয়ন্ত্রণের কথা, বাক স্বাধীনতার কথা, আমাদের অর্থনৈতিক ভবিষ্যতের কথা, আমাদের স্বাধীনতার কথা। এইখানে তো সেই জিনিসগুলি, যে আমাদের যে স্বাধীনতা, বাক স্বাধীনতা, আমাদের চলাফেরার স্বাধীনতা, আমরা বন্দী হয়ে গেছিলাম। আমরা কিন্তু আর কিছুদিন থাকলে নর্থ কোরিয়ার সাথে বাংলাদেশের যে খুব যে পার্থক্য থাকতো তা কিন্তু না। নর্থ কোরিয়ার আপনি দেখবেন যে কিম নিউজ একটা চ্যানেল আছে, ওটা আমি দেখি মাঝে মাঝে, যে একটা জনগোষ্ঠী কিভাবে দাসে পরিণত হয়। নর্থ কোরিয়ার সহজে কোনো রকমের আর পরিবর্তন হবে না, তারা ওই কিমকে তারা ইউজ টু হয়ে গেছে, 2-3 জেনারেশন হয়ে গেছে। বাংলাদেশে তো সেই দিকেই যাচ্ছিল, বাংলাদেশে সেই দিকেই চলে যাচ্ছিল। তবে আমি এই জুলাই যোদ্ধা, জুলাই যারা শহীদ হয়েছে, অগাস্টের ফার্স্ট উইক পর্যন্ত যারা শহীদ হয়েছে, পরবর্তীতে আহত অনেক মারা গেছে, এদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। এদের স্মৃতিকে জাগরিত রাখতে হবে, এবং স্পিরিট যেটা, যেখানে অন্যায় আছে, যেখানেই আপনার অবিচার আছে, সেখানেই কিন্তু প্রতিবাদ করতে হবে। শেখ হাসিনা চলে গেছে, কিন্তু তার প্রেতাত্মা বাংলার আকাশে বাতাসে ঘুরে বেড়ায়, এখনো ঘুরে বেড়ায়। আমি নিজেই তো জানি, আমার বাড়িতে আমি যেতে পারি না, বর্তমানে আমি কিছুদিন আগে গেছি, সেখানে আমাকে হত্যা করার জন্য 4টে বন্দুক পাঠাইছে। পাঠাইছে আপনার ওই যে কানা চৌধুরী, উনি চেনে। মানে বন্দুক মানে কি ডামি? না ডামি বন্দুক, আওয়ামী শক্তি, তারা তো ফ্যাসিস্টরা সব একত্রিত হয়েছে। এখনো তারা শক্তিশালী, এখনো শক্তিশালী। ওই অঞ্চলটা মূলত আওয়ামী ঘনিষ্ঠ, এখানে না, এখনো শক্তিশালী। তারা গভীর রাত্রে আসে, আপনি স্পিডবোট, হাই পাওয়ার্ড স্পিডবোটে করে আসে, আরিয়াল খা, মানাইট, ভাঙ্গাইরে যে সদরপুরের, ওইখানে এসে সবাই একত্রিত হয়। আপনি এত প্রভাবশালী একজন মানুষ জাতীয় অঙ্গনে, আপনি নিজের বাড়িতে যেতে পারছেন না? যেতে পারি, গেলে এই যে কিছুদিন আগে যাওয়ার প্ল্যান করছিলাম, আমি কয়েকদিন আগে, সেখানে শুনি যে আমার উপর আক্রমণ হবে। এখন পুলিশকে বলা হয়, পুলিশও কিছু করতে পারে না এখানে, পুলিশ এখানে কিছু করার মতো উপায় নাই, পুলিশ শক্তিশালী না, এবং চারিদিকে হচ্ছে এই ফ্যাসিস্ট। তার মধ্যে 1-2 তারা তো আপনার সেখানে অপাঙ্ক্তেও, তাদের জীবনের রিস্ক আছে, কিছু বলা যায় না, এরকম একটা অবস্থা আছে। সেই জন্য আমি গতকাল একটা টক শোতে আসলে আমি খুবই মানে ক্ষুব্ধ ছিলাম। আমি হাসিনার আক্তারের টক শোতে ডক্টর ইউনূসকে আমি খুবই সমালোচনা করছি, কারণ তার এত দুর্বলতা কেন? আপনার এর আগে আমার বাসার সামনে ডিবি থাকতো, 2 জন ডিবি আমাকে ধরে নিয়ে যাবে, আমাকে এই করবে, আমার নামে দীপমণি দিচ্ছে, আমার অবস্থান নিচ্ছে, দীপমণি না, আরো আছে অনেকজন। আচ্ছা, তার রেজাল্ট হচ্ছে কি, আমাকে কেসে দিবে কি লিমিটেড জেল 6 মাস পরে আবার মুক্ত করা হবে। আচ্ছা, এই ধরনের অনেক রকমের ইন্টিমিডেশন তো ভয়ের কালচার সৃষ্টি করছিল, ভয়ের কালচার। আমি যখন সিজিএস এর চেয়ারম্যান ছিলাম, তখন আমরা এগুলো স্টাডি করছি, যে সবচেয়ে জিনিসটা হচ্ছে কি, আপনি যদি জনগণের মধ্যে ভয় সঞ্চারিত করতে পারবেন, আপনি রোগ
এই হয়, আপনার রোগ সংক্রমণ হয়, সাহস সংক্রমণ হয় না, ভয় সংক্রমিত হয়, সাহস সংক্রমিত হয় না, সহজে হয় না। সেই কালচারটা কিন্তু হয়ে গেছিল। এখনো যদি সেটা থাকে, আপনি কেন সাহস দিতে পারেন না? আপনি কেন এইসব অঞ্চলে যেখানে যেখানে এরকম যে ফ্যাসিস্টরা রিঅর্গানাইজ হচ্ছে আপনি ধরেন না কেন? আপনি কিভাবে আপনি সব জায়গায় থেকে দরকার হলে এইসব জায়গায় বেশি করে মিলিটারি দেন, বেশি করে আইন শৃঙ্খলার লোকজন দেন, এদেরকে উচ্ছেদ করতে হবে। এই আইডিওলজিটাকে উচ্ছেদ করতে হবে যে মানুষকে বন্দি করে, মানুষকে আপনার এই যে কুকুরের খাঁচায়, ওনাদের এখানে আছে, কুকুরের খাঁচায় সারা রাত্রি মারাও গেছে লোকজন, এরকম হয়েছে না? আপনার বিভৎস করে পানিতে চুবাইয়া সেই কুকুরের খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়তো। আপনার মধ্যযুগীয় যে নির্যাতন হয়েছে এই বাংলার মাটিতে, সেটা ভোলা যায় না, কিন্তু তাকে বিচার হয়েছে। সেই যে করছে সে তো ঘুরে বেড়ায়, সে ঘুরে বেড়ায়, যে তাকে ধরা যায় না। যদি ধরাই না যায় তো রিজাইন করো, রিজাইন করে অন্যদেরকে হাতে দাও, তাদেরকে ধরে তাদেরকে ট্রাইব্যুনাল করে। আপনি কেন ট্রাইব্যুনাল করেন না? আপনি কি নর্মাল বিচার করতে গেলে আপনার প্রায় 1 লক্ষ এই সন্ত্রাসী আছে, 1 লক্ষ সন্ত্রাসী আছে। তারা যে বিএনপির নামে বলে না যে চাঁদাবাজি করে, এই চাঁদাবাজি তো আওয়ামী লীগ বিএনপির সহযোগিতায় করে। আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের তো প্রচুর টাকা, সবচেয়ে বড় হচ্ছে কি টাকা দিয়ে কিনে ফেলে কর্মচারী। তাদের এখন লাখ টাকা বেতনের স্টাফ আছে, লাখ টাকা বেতনের স্টাফ আছে, মাসে মাসে টাকা চলে যায়। দে হ্যাভ প্লেন্টি অফ মানি। এটা ভাবা যায় না কি পরিমাণ টাকা তারা। তাদের বাহু শক্তি, আর্থিক শক্তি সবকিছু এখনো পর্যন্ত আছে এবং তার শিকার আপনি নিজেও এখন হচ্ছেন, যেটি আসলে অবাক করার মতো যে এত মাস বছর পরে, বছর হয়ে গেল, 10 মাসের বেশি মানুষ এখন নিরাপদ নয়। অ্যালার্মিং। আমি মনে করি যে অবশ্যই আমাদের সবাইকে মিলে এটি দেখা উচিত। সরকারকে বলবো এই বিষয়টি, এই বিষয় শুধু আপনার ক্ষেত্রে যেহেতু হয়েছে, সারা বাংলাদেশের চিত্র অনেকের ক্ষেত্রেই হয়েছে এরকম। আমি শুনলাম যে কালকে শুনলাম যে বাবর সাহেব নেত্রকোনায় গেছিলেন, থাকতে পারেন নাই। এদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শুনলাম, আমি জানি না ওনার সাথে কার কারণে, কি কারণে, কারণ এইসব এই ডাকাতি হয়, লোকজন সন্ত্রাস, এলাকায় যেটা হয়ে গেছে বিএনপি আওয়ামী লীগ এক হয়ে গেছে, এদের মধ্যে আবার ইয়ে আছে, তার একটা বিক্ষিপ্ত অবস্থা আছে। ডক্টর ইউনূস স্যারের সমালোচনা অবশ্যই আমরা করব এবং এটা সাধুবাদ জানাই, কিন্তু আপনাকে এটাও মাথায় রাখতে হবে এই গভর্নমেন্টটা, অন্তর্বর্তীকালীন সরকারটা গঠিত হয়েছে এই দুর্বল ভাবে। রাইট। এটা সমালোচনা আমরা যেদিন 8 আগস্ট গঠনের প্যাটার্নটাই বা গঠনের প্রক্রিয়াটাই দুর্বল ছিল। আচ্ছা, সবশেষে কি একটা বিকলাঙ্গ সরকার, বিকলাঙ্গ সরকার। আপনি যে দেখেন একটা অঞ্চলের কতগুলি লোককে নিছে, অনেকে আছে তাদের এই রাষ্ট্র পরিচালনায় তাদের কোনো চিন্তা চেতনা কখনোই ছিল না, কখনোই থাকার কথাও ধারণ করে না, অনেকেই করে না। আমি একটু ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ আপনার কাছে যেতে চাই। আপনাকে নিয়ে বিতর্ক আছে, কারণ অনেকে মনে করে যে আপনি শেখ হাসিনার দোসর ছিলেন, আপনি শেখ হাসিনার আমলে, এ নিয়ে যদিও বহুবার আপনি কথা বলেছেন, এ নিয়ে বহুবার আপনার অবস্থানকে আপনি স্পষ্ট করেছেন, কিন্তু আমি একমাত্র ভাইস চ্যান্সেলর যে বিদ্রোহ করেছেন স্বয়ং সিটিং শিক্ষামন্ত্রী দীপমণির বিরুদ্ধে, এবং সেইটার লিগেসি ধরে এখনো আমাকে কিন্তু এবং টকশোতে তৎকালীন সময়ে হাসিনার বিরোধিতা করার কারণে, বিরোধিতা বলবো না, তার সমালোচনা করবার কারণে, তার আমলের একটু সমালোচনা করে আপনি মামলার আসামি হয়েছে। আমি জানি না আমি প্রথম এবং শেষ, আমি জানি না নির্বাচন নিয়ে কথা বলার কারণে আমার নামে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা হয়েছিল। 1.5 বছর ধরে আমাকে ঘোরাঘুরি করতে হয়েছে আদালতে, এটা আমি এবং সব পরে জয়লাভ করেছেন আপনি। তো যাই হোক, এগুলি ঐতিহাসিকভাবে অনেক কিছু আছে যেগুলি হয়তো অনেকেই জানে না, তবুও আপনি দোসর হিসেবেই পরিগণিত হন। এর কারণ হলো বিশেষ করে বিগত সময় নির্বাচনগুলি ছিল যেসব কারণে আসলে আমরা 15 বছর সাফারার হয়েছে। এই তো কারণ, নির্বাচনে অবৈধভাবে শেখ হাসিনা ছিল, আর সেই শক্তি, অবৈধ শক্তি দিয়েই আমাদেরকে নিপীড়ন করেছে, আর আমরা 15 বছর এটাকে সহ্য করতে হয়েছে, যার ফলশ্রুতিতে আমরা রক্তাক্ত একটা ঐতিহাসিক প্রেক্ষাপটের মাধ্যমে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে। এখন আপনি নিজে সচক্ষে তৎকালীন সময় আপনিও প্রায় আমি বলবো যে কয়েকদিন অন্তর অন্তরই আপনি ফেসবুকে কথা বলেছেন তৎকালীন সময়, এবং আপনি অনেক ভবিষ্যৎবাণী করেছিলেন তৎকালীন সময়ে আমেরিকান ভূমিকা নিয়ে, যার অনেক কিছুই আমরা দেখেছি ঘটেছে। একটা ভীতির পরিস্থিতি আপনি মনোবল জুগিয়েছেন, একটা কথা দিয়ে কিন্তু শেখ হাসিনাকে একটা
ভয়ের জায়গাটাও তৈরি করে দিয়েছে। সবাই কিন্তু ভাবতো যে সেই নাজমুল হাসান কলিমুল্লাহ কখন কি বলে ফেলে বা একটা সরকারি দলের মধ্যে, তৎকালীন সরকারি দলের মধ্যে একটা ভীতি ছিল। যাই হোক, সেই ইতিহাসগুলো কেন বলছি, কারণ জুলাই শুরু হয়েছে, আপনাদের ভূমিকা নিয়ে আমাকে মানে রিকালেক্ট করছে। এখন আপনি খুব মানে ভেবেচিন্তে সব কিছু বললাম আমি জানি, আপনি অনেস্টলি বলুন তো স্যার, যে এই আন্দোলনটা যে হয়েছে, এই আন্দোলনের মধ্যে মানে যে রক্ত গেছে, এটি আসলে মানে এখন যদিও এই আওয়ামী লীগের লোকজন এখনো পর্যন্ত দুঃখ তো প্রকাশ করেই না, সরি তো বলেই না, বরং এখনো পর্যন্ত মনে করেন কোনো ধরনের অন্যায় তারা করেনি। কি মনে করেন আপনি এই পর্যায়ে এসে? দেখুন, কোইন্সিডেন্টালি আমি আবু সাঈদ এবং মুগ্ধ দুজনেরই কিন্তু শিক্ষক। যে দুই প্রতিষ্ঠানে তারা পড়াশোনা করেছেন, দুই প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলাম আমি। আবু সাঈদ আমার সময় কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, এবং আবু সাঈদের মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু রিয়্যাক্ট করেছি। আপনার আমাদের হাসিনা আক্তার এবং আরও কয়েকজনের শোতে আমি অ্যাংরি রিয়াকশন প্রদান করেছি, এবং ঝুঁকি নিয়ে তখন আমি প্রথম শোকবাণী দিয়েছিলাম ক্যাটাগরিক্যালি আমার সাথে আমাদের ফেসবুকে আপনি বলেছেন। এবং তখন কিন্তু যারা তার হত্যার জন্য দায়ী তারা পরিপূর্ণভাবে দোদণ্ড করতে ক্ষমতা নেই। এবং আমার সাকসেসর যিনি এখন, তিনি আপনার সেই আবু সাঈদ হত্যা মামলার আসামি, তার নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। হাসিবুর রশিদ সাহেব নিরাপদ আশ্রয়ে বাংলোতে বসেছিলেন, আর তার ছাত্র গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছে। আমি বলেছিলাম যে ডক্টর জোহার মতো ব্যক্তি যদি থাকতেন তাহলে তিনি সবার আগে বুক পেতে দিতেন। রাজশাহী ইউনিভার্সিটি সেই পাকিস্তান আমলে যে আন্দোলনের সময় এটা হয়েছিল, এবং আমি বলেছি যে আমি যদি তখন দায়িত্বে থাকতাম কোনো অবস্থায় আমি এটা হতে দিতাম না, আমাকে মেরে আমার ছাত্রকে মারতে হতো। দ্যাট ওয়াজ দ্য স্পিরিট। এবং এটাতে অনেকে আমার উপর ক্ষুব্ধ হয়েছেন যে ভাই আপনি কেন এই সমস্ত কথাবার্তা বলছেন। মানে একটা বিষয় হচ্ছে কি, আপনি যখন একজন পরিচিত মানুষকে এভাবে প্রাণ হারাতে দেখবেন তখন কিন্তু আপনার অনুভবটা হবে একরকম, আর অপরিচিত মানুষ সেটা কিন্তু আপনাকে ওইভাবে এফেক্ট করবে না। মানে ইটস মাই বেবি, মানে আমার ছাত্র, আমি সেইভাবে বিষয়টাকে দেখেছি, এবং সব রকম ঝুঁকি মাথায় নিয়ে আমি কিন্তু কেয়ার করিনি। এই জন্যই যে আমার কাছে মনে হয়েছে যে এটা আমার বলার দরকার, আমার বিবেক তাই বলে। এখন এরপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমারই সহকর্মী কেউ তারা কিন্তু পুলিশকে সুপারভাইজ করছিল, গাইড করছিল হেলমেট মাথায় দিয়ে, যে কীভাবে আবু সাঈদকে পরিপূর্ণভাবে আপনার হত্যা করা যায় এবং নিজেরা আবার নিরাপদ থাকবেন, হেলমেট মাথায় দেওয়া, খেয়াল করা। তার কাজ তো তার ছাত্রকে রক্ষা করা, ছাত্র প্রাণবায়ু নির্গত হোক, সেটা পরিপূর্ণভাবে হোক, সেটা নিশ্চিত করার দায়িত্ব তার না, এটা পুলিশের কাজ। পুলিশ প্রোটেকশন দিবে অথবা আপনার উল্টো ভূমিকায় থাকবে। প্রক্টর, সংশ্লিষ্ট প্রক্টর, তিনি ছাত্র ছাত্রী তাদেরকে আগলে রাখবেন, তিনি সেখানে সুপারভাইজ করতে গেছেন। তারপরে স্বয়ং উপাচার্য মহোদয় তিনি র্যাবের প্রহরায় নিজে চলে গেলেন সার্কিট হাউসে, ক্যাম্পাস ত্যাগ করে হাসিবুর রশিদ সাহেব, এবং সেখানে আবার যখন দেখা গেল যে এটা নিরাপদ না তার জন্যে, তিনি তখন সেনা ছাউনিতে আশ্রয় নিলেন, এবং সেনানিবাস থেকে আপনার এই বিজিবির প্রহরায় তিনি সৈয়দপুর এয়ারপোর্টে গিয়ে সস্ত্রীক চলে আসলেন ঢাকায়। মানে নিজের জীবন তার জন্য গুরুত্বপূর্ণ এবং মূল্যবান, আর তার ছাত্র তখন তার ভালো ভূমিকা রাখার সুযোগ ছিল। ডেফিনেটলি তিনি যদি একটা আপনার একটা বাণী দিতেন, একটা অবস্থান নিতেন, তিনি যদি বলতেন যে না আমি এখানে থাকবো, আমি যাবো না, ডেফিনেটলি নাহলে কোত্থেকে আসলো? কারণ আফটার অল ক্যাম্পাসে ঢুকতে হলে তো ভাইস চ্যান্সেলরের অনুমতি লাগে যে কোনো জায়গায়। আপনার পাকিস্তান আমলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভাইস চ্যান্সেলর তার অনুমতি ছাড়া ক্যাম্পাসে পুলিশ আসায় তিনি কিন্তু পদত্যাগ করেছিলেন, একটা নজির তৈরি করেছেন। এ ধরনের নজির মানে আপনার তো ওই মানবিকতা বোধ এবং সেই সঙ্গে দায়িত্ববোধ থাকতে হবে অভিভাবক হিসেবে, প্রতিষ্ঠান প্রধান হিসেবে, দ্য গার্ডিয়ান। সেটি ন্যূনতম যদি শ্রদ্ধাটা থাকতো প্রফেশনের প্রতি এবং তার দায়িত্বের প্রতি, তাহলে কিন্তু এরকম কাজ হতে পারে না। এবং সেই জন্যে আমি লজ্জিত
যে আমার প্রফেশনের মানুষ তারা এই কাজটা কিভাবে করলেন। এটা 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 নজির আপনি পাবেন না অন্য কোথাও। এবং এখন এই যে লাইন ধরে ২৬ জন লোককে ইনডাইক্ট করা হচ্ছে, এটি কি খুব গৌরবের বিষয় প্রতিষ্ঠানের জন্য এবং সেই সংশ্লিষ্ট ব্যক্তি এবং তাদের পরিবারের জন্য? এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং এক ধরনের বাক পাসিংয়ের চেষ্টাও কিন্তু ছিল যে আমি না, সে সময়কার ভয়াবহতাটাকে আপনি খুব ছোট্ট করে যদি বলেন যেগুলি আমরা এখন ধরুন যেই ভঙ্গিতে আবু সাইদ শেষ পর্যন্ত শাহাদাত বরণ করল। আবার আবু সাইদকে কিন্তু মানে সে আত্মহত্যা করেছে এমন কথা বলা, নানান রকমের কথা বলা হয়েছে যে পুলিশের গুলিতে মারা যায়নি, তারপরে ছাত্রই তাকে মেরে ফেলেছে। আমরা প্রকাশ্যে দেখলাম যে গুলি করে মারতেছে, এবং তারও সৃষ্টি করতে কোনো মানে গুলিতে নয়, ধাতব কোনো বস্তু কিংবা ইটের এমনও কথা বলা হয়েছে সরকার পরে মারা হয়েছে সেই মামলায় ফাঁসানো হলো আমাদের সহযোগীদের। এবং না এমনও বলা হয়েছে তিনি নেশাগ্রস্ত ছিলেন, কেন তিনি ঘুরে ঘুরে এভাবে মৃত্যুবরণ করলেন, থাকে না? চিন্তা কর, দায়িত্বশীল মন্ত্রীরা বলেছে না, শুধু আপনার বলে নাই যে বিহারি একটা মন্ত্রী ছিল না, প্রতিমন্ত্রী আরাফাত। আরাফাত চাঁপাইনবাবগঞ্জ বাড়ি, সৈয়দপুরের বিহারি, তো বিহারি বিহারি সেই তো বলছিল কথাটা, মন্তব্য সে বলছে যে এরা সব যারা আন্দোলন করছে এরা সব নেশাগ্রস্ত। কেন ইমাজিন যে আবার বক্তৃতা দেয়, জায়গায় এখন মাঝে মাঝে বক্তৃতা দেয় শুনি টক শোতে। মানে স্যানিটি কোন পর্যায়ে গেছে যে মানুষ মৃত্যুকে নিয়ে কোথায় আপনার একটা শোক সন্তপ্ত মনোভাব আপনার মধ্যে বিরাজ করে। মানুষ তো আফটার ফেলো হিউম্যান বিং, যখন মারা যাচ্ছেন আপনি ওই রেসপেক্টটা তো দেখাবেন, তাই না? যখন আপনি মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করলে আপনি সবকিছু ইন্টারভেন করি যে আপনি ওই হাসিবুর রহমান সাহেব একজনকে রশিদ সিঙ্গেল আউট করলেন, কিন্তু আপনার যে শিক্ষক সমিতি ঢাকা ইউনিভার্সিটির, রাজশাহী ইউনিভার্সিটি সব শিক্ষক সমিতি সেই সময় তারা তো এইসব হত্যাকাণ্ড এইসব আন্দোলনের বিরুদ্ধে ছিল, তারা তো উৎসাহ দিছে, একজন দুজন না, বহু লোক এরা বলছে। শিক্ষকরা সরাসরি তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পক্ষে মিছিল করছে না, তো সেটাকে আপনি কোন দৃষ্টিতে দেখেন? এখানে সিঙ্গেল একজন ব্যক্তির থেকেও বড় কথা হচ্ছে কি যে এই জাতীয়ভাবে আমাদের যারা শিক্ষক সমাজ যাদেরকে আমরা এতই করি, তারা যে একেবারে তাদের যে মানে নৈতিকতা যে ভুলে দিলেও চলবে না মঞ্জুর ভাই, একটা সময় কিন্তু তারা সে সময় বেরিয়েছে শিক্ষক সমাজ, যখন ছাত্রদেরকে একদম মানে অনেক মারপিট হয়ে গেছে, অনেক খুন হয়ে গেছে, এরপর কিন্তু শিক্ষক সমাজ বের হয়ে সবাই বের হয় নাই, সবাই বাইর হয় না, যারা এই যে যারা আওয়ামীপন্থী তারা কিন্তু আওয়ামীপন্থীরাও তো শিক্ষক, যারা আওয়ামী ছিল না, যারা আমাদের আন্দোলনপন্থী ছিল, তারা তো সেই সময় বের হয়নি না, তারা বলছে পরে বাইরেছে, দুই একজনের বাইরেছে, তারপরে আমি বলি যে এরা হলো পণ্ডিত প্রকৃতির লোক, এরা যে আইসা যুদ্ধ করতে পারবে, মিছিল করতে পারবে, এটা আমি ধারণা করি না, উচিত না যে তারা ঘটে মিছিল করবে ইয়াংদের মতো, তা করে না। কিন্তু নৈতিকভাবে যে শিক্ষকরা আওয়ামীপন্থী হোক বিএনপিপন্থী হোক, তারা তো ইউনিভার্সিটি টিচার, তারা তো সবারই হাইয়েস্ট ডিগ্রি আছে, তারা তাদের ক্ষেত্রে আমারও চিন্তা ভাবনা যে একজন শিক্ষক তো সে তার সকল স্টুডেন্টের শিক্ষক, এখানে একটা দলের হতে পারে। এবং আপনি দেখবেন যে এখনো 5 আগস্টের পরে বহু শিক্ষক আছে, এখন আগে তারা আওয়ামী লীগের পরিচিত, এখন বিএনপি পরিচিত। শিক্ষক কিন্তু আবার দেখা যাচ্ছে কিসের আওয়ামী লীগ কিসের বিএনপি, শিক্ষক সবসময় শিক্ষা। সবচেয়ে বড় করা বিষয়, একটা শিক্ষক ছাত্র রাজনীতির পদে আছে, শিক্ষক কিন্তু সে ছাত্র সংগঠনের পদে রানী। দীপুমনির নির্দেশে তার খয়ের খা বলে পরিচিত মশিউর রহমান, সে এখনো কিন্তু এই খুনের মামলার আসামি, সে সুপারভাইজ করছিল কিভাবে কোন কায়দায় আপনার আবু সাইদকে হত্যা করলে সুবিধা বা সহজে কাজটা সমাধান করা যাবে, এরকম সুপারভিশন তাকে দেখা গেছে ফুটেজ আছে। সমস্যা হচ্ছে কি যে মাছের পচন শুরু হয় মাথা থেকে না, আমাদের পচন শুরু হয়েছে আমাদের এই যে বুদ্ধিজীবী যে সমাজ, তারা এই যে এইসব কথা বলছে যে এদেরকে মারা হোক, এখন গুলি করে মারা হোক, কেউ বলছে গরম পানি ঢালো, কেউ বলছে এইটা করো সেইটা করো, কিন্তু একটা বার চিন্তা করে নাই। ছাত্রলীগের প্রোগ্রামে পরিচয় দিত, এখন আবার সে ছাত্র দলের পরিচয় দিচ্ছে, এবং সে একটা শিক্ষক এবং সে একটা ছাত্র দলের কমিটিতে আছে।
আচ্ছা, তাকে নিয়ে করব। তাহলে স্যার শেষ এক লাইনে বা 2 লাইনে যদি আপনার আমি যেটি বলবো, এক বছর। আবু সাইদ দিবস যেটি ঘোষণা করা হয়েছে এটি যথার্থ, এবং সেই সঙ্গে তার অগন্তি সহযোদ্ধা বিভিন্ন ক্যাম্পাসে সারা দেশে যারা মৃত্যুবরণ করেছেন, আহত হয়েছেন, অঙ্গহানি হয়েছে, এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় প্রতিপালিত হতে হবে প্রতি বছর। এটি হবে আমার আহ্বান। জি, আপনাকে অনেক ধন্যবাদ। দ্বিতীয় সেগমেন্টের কথাগুলি দিয়ে মানে আরেকটি বিষয় যেটি বলেছিলাম, এটি হলো যে পিআর মানে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন, আমাদের নির্বাচনী পদ্ধতি, যে ভোট প্রদানের পদ্ধতি বা নির্বাচিত করবার পদ্ধতি নিয়ে বেশ তর্ক বিতর্ক চলছে এখন রাজনৈতিক কারণে। একমাত্র এটা নিয়েই এখন আমরা দেখছি যে বিভিন্ন দল বিভক্ত এবং স্পষ্টত একে অপরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন যে নতুন একটি পদ্ধতিকে পরিচিত করবার জন্য কয়েকটি রাজনৈতিক দল একত্রিত হয়েছে এবং তারা চাচ্ছে যে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন নিয়ে পিআর পদ্ধতি নিয়েই করতে হবে, এমন অনেকটাই শর্ত জুড়ে দিচ্ছে এই সরকারকে, না হলে তারা নির্বাচন হয়তো নাও যেতে পারে, এই ধরনের একটা শক্ত অবস্থান তারা গেছে। এই মুহূর্তে আসলে এত বড় একটা নতুন পদ্ধতির সাথে এই বিশাল ভোটারের যে সংখ্যা, জনসংখ্যা আমাদের দেশে রয়েছে, তারা কি নতুন সিস্টেমের সাথে মিলে কিছু মানে এটাকে কোপ করতে পারবে বলে কি মনে করেন? আর এটা যদি করতে যায় আসলে সেই সুযোগে সরকারের বা সেই সময় সেই সুযোগে সরকার পাবে বলে মনে করেন? কি মনে করেন এই বিষয়ে? ধন্যবাদ সাগর ভাই। আসলে জুলাইয়ের গণ অভ্যুত্থান হয়েছে তো নতুন কিছু দেশে আসুক সেই চিন্তাভাব চেতনা নিয়েই, তাই না? মানুষ তো নতুন কিছু চেয়েছে বলেই নিজেদের প্রাণ বিসর্জন দেওয়ার জন্য বা নিজেদের রক্ত রাজপথে বিলিয়ে দিয়েছে একমাত্র শুধু নতুন কিছু যারা দেখতে পারে তারা সেজন্যই। তেমনইভাবে নির্বাচনের কথা যদি বলেন, পিআর পদ্ধতিতে মূলত আনুপাতিক হারে এই জন্য এটা প্রয়োজন। আমরা তো রাজনীতিতে আমাদের দেশে যদি গভর্নমেন্টের কথা বলি, আমরা সংসদ কিন্তু একটা অঞ্চলের না, শুধু সংসদ পুরো বাংলাদেশের সবগুলো অঞ্চলেই আছে, প্রত্যেকটা আসনে। তেমনইভাবে আমরা তো গভর্নমেন্টটা তো পুরো বাংলাদেশের, এটা আমাদের কিন্তু কোনো প্রদেশ নেই, তাই না? তো যেহেতু পুরো বাংলাদেশের সরকারটা পুরো বাংলাদেশের এবং জনগণ পুরো বাংলাদেশের জনগণ, দেখা যায় একটা অঞ্চলে ভোটার আছে 1 লক্ষ, একটা অঞ্চলে ভোটার আছে 10 লক্ষ। তো সেই হিসেবে আমি যেটা মনে করি, দেখা যায় কেউ 20% ভোট নিয়ে আসন পেয়ে গেছে। এই বিষয়টা এত সহজভাবে জেনারেলাইজ করবার কোনো সুযোগ আছে? কারণ হলো আমরা যদি বলি, আমি যদি বলি, হ্যাঁ না, আমি যদি বলি যে একটা মানুষকে নির্বাচন করছে, কিন্তু এটা তো সত্য, এবং কারা নির্বাচন করছে? নির্দিষ্ট একটা অঞ্চলের মানুষ তাদের প্রতিনিধিকে নির্বাচন করছে, রাইট? তো সুতরাং অনেক ওই অঞ্চলের মানুষ, যদি ভোটার সংখ্যা হয় ধরেন কথা 2 লক্ষ মানুষ, তাদের মধ্যে মনোনীত করছে একজনকে তাদের প্রতিনিধিত্ব করবার জন্য। এই বাস্তবতা তো ধরতে হবে। এখন কুমিল্লার মানুষের সাথে আপনি তো ফরিদগঞ্জের মানুষ, ফরিদপুরের মানুষ একভাবে এখানে হিসেব করলে হবে না। ফরিদপুরের মানুষ তো আর কুমিল্লার ওই নির্বাচিত লোককে চেনে না, চেনে ওই কুমিল্লার মানুষই চেনে ওই লোককে, তারাই নির্বাচিত করবে তাদের প্রতিনিধিকে। এইখানে কি আপনি মনে করেন কিনা যে ফরিদপুরের মানুষের ওই ভুল ভোটের কারণে কুমিল্লার কোনো ভুল মানুষ আবার সংসদে যাওয়ার সুযোগ পেয়ে যাবে কিনা, সেটা তো মাথায় রাখতে হবে। একটা বিষয় হলো ভাই, সবকিছুর কিন্তু পজিটিভ নেগেটিভ দুইটা দিকই থাকবে, গুড সাইড ব্যাড সাইড, আপনাকে সবকিছু মেনে নিতে হবে। আমরা কোনটায় বেশি, আমরা তো গণতান্ত্রিক চাই, গণতন্ত্র চাই, নির্বাচন মানেই তো গণতন্ত্র। বর্তমান সিস্টেমের সমস্যাটা কোথায়? বর্তমান সিস্টেমে আমরা যেটা দেখি যে গণতান্ত্রিক সিস্টেমের যদি বলি, সংসদ তো পরিচালনার জন্যই গণতন্ত্র। তাই সংসদে যদি সকল রাজনৈতিক দলের, বিশেষ করে যারা আপনি দেখেন যে বাংলাদেশে কিন্তু হাতে গোনা 2-3টা বড় দল ব্যতীত বাকি কিন্তু সব ছোট ছোট দল, প্রত্যেকটা ছোট ছোট দল তখনই সংসদে গিয়ে জনগণের জন্য কথা বলার সুযোগ পাবে যখন সে যে ভোট নির্দিষ্ট পার্সেন্ট পাবে, সেই পার্সেন্ট অনুযায়ী তার প্রতিনিধি ওখানে যাবে। সেই জন্য আমরা মনে করি যে অনেক দেশেই কিন্তু এই ভোটের পার্সেন্টেজটা মেলানোর জন্য সেইখানে এটা নিয়ে আমাদের আলোচনা হতে পারে। এটা নিয়ে একটা জিনিস, নতুন যে কোনো জিনিস আসবে সেগুলো নিয়ে আলোচনা হতে হবে। জনভিত্তি নাই, ভোট নাই, তারাও দেখা যাচ্ছে শুধুমাত্র আনুপাতিক সংখ্যায় তাদের কিছু জনগণের ভোট পাওয়ার কারণে তারাও দেখা যাচ্ছে সংসদে যেতে পারছে, যেখানে বৃহৎভাবে তাদের সমর্থন নাই জনগণের, সেখানে এই ধরনের সুযোগ হতে পারে। আবার অনেক যোগ্য মানুষ আমরা দেখি তো আমাদের দেশে। আমি যদি বলেন, আমার বাড়ি ফরিদপুরের ভাঙা, আমি যেটা আমার ছোটবেলা থেকে আমি যেটা দেখে আসতেছি, নির্বাচনে কয়েক দফা চুরি করার সুযোগ থাকে। প্রথমত ভোট কেন্দ্রে যাওয়া
ভোট কেন্দ্রে কে যাবে সেটা সেট করে দেওয়া হয়, যার যেখানে জোর সে সেখানেই করে, এজেন্ট বিক্রি হয়ে যায় এজেন্ট এবং যারা প্রিজাইডিং অফিসার থাকে এরা বিক্রি হয়ে যায়। প্রথমত ভোট কেন্দ্রে ভোট দেওয়া নিয়ে একটা চুরির ওখানে একটা সুযোগ দেখা যায়, জাল ভোট বা জাল ভোট না হলেও নির্দিষ্ট কিছু লোকজন না, পিআরে এটা থাকছে না মোটা বলতেছি না, কিন্তু আমি এটা আপনাকে এটাই বলতে চাচ্ছি যে ভোট কিন্তু আমাদের এখানে অনেকভাবে গ্রাম অঞ্চলগুলোতে জোর যার মূল্যোক্তার ব্যাপারটা এরকম, আওয়ামী আমলে যেটা হয়েছে জোর যার মূল্যোক্তার দেশ কিন্তু সেভাবেই চলছে, ভোট কেন্দ্রেও সেভাবেই চলছে। এটার সমস্যাটা থেকে যেটা হয়েছে যে 3 দফা কিন্তু ভোট কিন্তু চুরি হয়, ভোট দেওয়ার সময়, ভোট গণনার সময়, ভোটের রেজাল্ট করার সময়, ডিক্লেয়ারের সময় 3 দফা চুরি হয়। তা যার ফলে দেখা যায় কি অনেক জায়গায় চুরি হওয়ার ফলাফল চুরি হওয়ার কারণে অনেক সময় নির্বাচন বিতর্কিত হয়ে যায়। নির্বাচন বিতর্কিত হয়ে যাওয়ার কারণে দেখা যায় একজন যোগ্য মানুষ সে নির্বাচন হতে পারতেছে না, বা সে হয়েছে জনগণ তাকে চাইছে, কিন্তু ওই নির্বাচনের সমস্যার কারণে বা নির্বাচনের সেটা ভিন্ন বিষয়। কিন্তু পিআর এর পদ্ধতিটার মাধ্যমে যে দলগুলো যে আনুপাতিক, মানে প্রত্যেকটা দলের যদি আপনি অংশগ্রহণ চান, প্রত্যেকটা দলের অংশগ্রহণ চাইলে আপনাকে এখানে পিআর পদ্ধতির মাধ্যমে একটা যে রাজনীতির যে বৈষম্য এটা আসলে দূর করা সম্ভব, ভোটের বৈষম্য যেটা বলা হয় আর কি, এটা দূর করা সম্ভব। আর বাকি যেটা বললেন যে হ্যাঁ একটা অঞ্চলের মানুষের একে চাইলো, এখন পিআর পদ্ধতির মাধ্যমে এ হবে না, সেটা নিয়ে আমাদের লম্বা একটা আলোচনা করা যেতে পারে যে পিআর পদ্ধতির গুড সাইডগুলো কি, ব্যাড সাইডগুলো কি। তবে আমাদের মনে হয় যে নতুন কিছু যদি আমাদের জন্য ভালো কিছু বয়ে আনে, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের নতুন কিছু ট্রাই করার আছে। আচ্ছা, আপনি বলছেন যদি ভালো কিছু বয়ে আনে তাহলে ভালো, কিন্তু আমি জুলাইয়ের একটা বিষয় আপনি বলেছিলেন যে আমরা কি আসলে শেখ হাসিনার আমলে যে অত্যাচার নির্যাতন সেটা বন্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমি বলবো যে শেখ হাসিনার আমলে যে ভিন্ন মতের উপর অত্যাচার দমন নির্যাতন ছিল সেটা এখন বন্ধ হয়ে গেছে ভিন্ন মতের উপর। এখন যেটা বন্ধ হয় নাই যে সাধারণ জনগণ যেই অত্যাচার নির্যাতিত হইতো বা আমরা সাধারণ জনগণ যে হয়রানির শিকার হইতাম সরকারি দপ্তরে গিয়ে, প্রশাসনের কাছে গিয়ে বা বিভিন্ন জায়গায় গিয়ে, এইটা বন্ধ হয় নাই, কিন্তু ভিন্ন মতের উপর যে দমন পীড়নতা ছিল সেটা বন্ধ হয়ে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ। পিআর নিয়ে বলছিলাম, পিআর নিয়ে বলার আগে একটু বলি, ভিন্ন মত এবং মানুষের যে আন্দোলন করার অধিকার শেখ হাসিনার আমলে অনেকভাবেই করছে, মারছে, গুম করছে, কিন্তু আরেকটা ছিল দুদকে ধরে দিত, সেটা কিন্তু আবার আসছে। এনবিআর এর যারা কর্মকর্তা তাদের পক্ষে আমি কোনো কথা বলবো না, তাদের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে, কিন্তু যখন তারা আন্দোলন করলেন তখন তাদের গণহারে দুর্নীতি করলো, মানে দুর্নীতির কেসে ফেলাই দিল। এই জিনিসটা একটা মেসেজ গেল যে অন্যান্য সরকারি কর্মকর্তাদের যে তোমরা লাইনে থাকো, আমার কথা এটা কিন্তু ঠিক করে নাই। তাদের দুর্নীতির কথা হঠাৎ করে আসলো কেন? কারণ তারা আন্দোলন করছে, এই জন্য। তা আন্দোলন দমনের জন্য এই পদ্ধতিটা শেখ হাসিনার একেবারে প্যাটেন্ট করা পদ্ধতি, সেই পদ্ধতি এরা শিখে গেছে। এটাকে আমি নিন্দা জানাই, যেখানে আপনার অ্যাডভাইজাররা, একজন অ্যাডভাইজারও এই তাদের সম্পদের হিসাব জানাই, ইনকাম ট্যাক্সের কথা ক্লিয়ার মানে ওপেন করে নাই, সেইখানে প্রজাতন্ত্রের অন্য কর্মচারীদের সম্পদের হিসাব বা দুর্নীতির হিসাব নেওয়া তাদের কোনো নৈতিক অধিকার নেই। আচ্ছা, এইটা আমার ওপিনিয়ন। এনিওয়ে, পিআর পদ্ধতিতে কোন দিকে আমরা আলোচনাটা চাই, আমরা কি পিআর পদ্ধতির আলোচনাটা হলো এই, এখন পিআর আটকে আছে পুরো রাজনীতি। একমাত্র বলা হচ্ছে একমাত্র বিএনপি পিআর চাচ্ছে না, আর সবাই চাচ্ছে, বলা হচ্ছে এরকম। সবার মধ্যে অনেকেই বিএনপির সাথে যারা যুদ্ধ করেছে, রাজনৈতিক যুদ্ধ করেছে, সেই বিরোধী দলীয় রাজনীতি করেছে, তারাও এখন আস্তে আস্তে বিএনপির পাশ থেকে সরে গিয়ে তারাও এখন আস্তে আস্তে পিআর যাচ্ছে। আর পিআরের মধ্যে রহস্যটা কোথায়? এটা আচ্ছা, এটা আমি একটা বলি, ছোট ছোট দলগুলো কেন পিআরে যাচ্ছে? পিআর পদ্ধতিটা হচ্ছে যে সংখ্যানুপাতিক, যে দল যত ভোট পাবে সেই দল তত পার্সেন্ট সিট পাবে। আমাদের সিট হচ্ছে 300। 10% যদি ভোট পায়, 10% যদি ভোট পায়, তাহলে আপনার সে 30টা সিট পাবে, 30টা সিট পাবে, আসন পাবে। 10% সারা বাংলাদেশ ব্যাপী 10% সে 30টা আসন পাবে। এখন অনেক দল আছে, টোটাল ভোটারের কাস্টিং ভোটের 10%। এখন ঘটনা হয় কি, অনেক দল আছে সারা বাংলাদেশে, তাদের 5%, 7%, 3% ভোট আছে, সব মিলে ধরেন তার 5% ভোট আছে, কিন্তু কোনো জায়গায় তার 30% ভোট নাই।
এই যে দুর্দশা তাদের, কোনো জায়গায় 30-40% নাই যে একটা সিট তারা পাবে, এরকম একটা অবস্থা। আপনি ধরেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের শিবচরেও তারা দেখলো যে বিরাট মিছিল, হয়তো সেখানে 3%, 4%, 5% ভোট আছে, কিন্তু সেখানে হইতে পারবে না, তাদের 40% ভোট নেই। তো এই পার্টিগুলির যারা সাপোর্টার, তাদের কোনো প্রতিনিধি থাকতেছে না। আমি একটা উদাহরণ দেই, জামাত তো বিএনপির একটা ভালো ছিল, জামাত, তারপর জাতীয় পার্টি। আমি একটা ডাটা দেখাই আপনাকে। 2001 সনে জাতীয় পার্টি ভোট পাইছে 2001 সনে, IJF ছিল খুব সম্ভব 7.25%। সেই হিসাবে তার সিট পাওয়ার কথা কিন্তু 22টা, সিট পাইছে 14টা। যদি এটা এই হিসাবটা যদি পিআরও হতো নির্বাচন, সে 22টা সিট পাইতো, 22টা সিট সে অ্যাকচুয়ালি পাইছে 14টা, তার মানে সে 8টা সিট সে কম পাইছে। আচ্ছা, জামাত ওই বছর তার কিন্তু ভোটের সংখ্যা 4.28। জামাত নিয়ে অনেকেই বলে যে জামাতের ভোট অনেক বাড়ছে। অ্যাকচুয়ালি 1996-এ ভোট পেয়েছিল 12% সামথিং, 1991-এ 12%, 96-এর 12ই জুনে পাইছে 8%, আর 2001 সনে কিন্তু 4.28%। ট্রেন্ড 2001 সনে তত্ত্বাবধায়কের আমলে ছিল, হ্যাঁ 2001 সনে তত্ত্বাবধায়ক লতিফুর রহমানের আমলে। আপনি ওটা জাস্টিস লতিফুর রহমানের আমলে মোটামুটি ফেয়ার নির্বাচন না, এই তিনটা ইলেকশন ফেয়ার, সেজন্য এই ডাটাগুলো আমি বলতেছি। সেখানে সে সামহাউ বিএনপির সাথে একটা লিয়াজও করার ফলে সে 17টা সিট পেয়েছে, কিন্তু পাওয়ার কথা ছিল 13টা, এখানে 4টে গেইন করছে খুব কায়দা কারণ করে। আপনি যদি ধরেন জুনের ইলেকশনে জাতীয় পার্টি ভোট পেয়েছে 16.40%, অর্থাৎ তার সিট পাওয়ার কথা হলো 49টা। সপ্তম সংসদ নির্বাচন, হ্যাঁ 12 জুন। আচ্ছা, তার কিন্তু 49টা সিট পাওয়ার কথা প্রফেশনাল নির্বাচন, মানে 2000 আগেরটা, হ্যাঁ আগেরটা। সে পাইছে 32টা সিট, মানে সে 17টা সিট কম পাইছে। যদি পিআর হতো তাহলে পিআর হলে সে 49টা সিট পাইতো। আচ্ছা আচ্ছা, জামাত ওই সময় ভোট পাইছে 8.61%, সিট পেয়েছে 3টা। ওই যে সাতক্ষীরা 1 আর 2, সাতক্ষীরা তাদের মানে শক্তিশালী জায়গা, 3টা, আর একটা পাইছে মানে জয়পুরহাট বা অন্য জায়গায়। আচ্ছা, তার ভোট সিট পাওয়ার কথা ছিল 26টা, সে সিট পাইছে 3টা, কারণ ওই সময় বিএনপি তার সাথে সহযোগিতা করে নাই। বিএনপি আওয়ামী লীগের সাথে যে কেয়ারটেকার আন্দোলন করছে, বিএনপি সহযোগিতা না করার ফলে সে একেবারে এতিম হয়ে গেছে, মাত্র 3টা সিট পেয়েছে। কিন্তু ভোটের সংখ্যা তো ছিল 8.61%, তার প্রপোর্শন। আচ্ছা, সে 26টা পাবে, সে 23টা সিট কম পেয়েছে, 23টা সিট। আপনি যদি যান 1991 ইলেকশন, এটা ফেয়ার ইলেকশন হয়েছে, সেখানে জাতীয় পার্টির ছিল 11% রাফলি, তার সিট পাওয়ার কথা ছিল 33টা, সে পাইছে 35টা। ওইখানে মোটামুটি সেইমই আছে, 2টা সিট বেশি পাইছে। জামাতের ভোট ছিল ওই সময় 12.13%, সে সিট পাইছে 18টা, তার পাওয়ার কথা ছিল 36টা, সুতরাং সে 18টা সিট লস করছে। কিন্তু এখন এরপরে তো রাজনীতিকে চেঞ্জ হয়েছে, ইসলামিক আন্দোলন আসছে, হেফাজত ইসলাম আসছে, আপনার এই গণ অধিকার পরিষদ আছে, এই যে নুরুল হক নূরের ভোট আছে না, অনেক জায়গায় ভোট আছে, কিন্তু সে তো একটা জায়গায় পাবে না, একটা জায়গায় উইন করতে গলাচিপে পারবে না। তো সেখানে ভোটের ওই যে বললো না যে এজেন্ট কিনা ফেলায়, এজেন্টদেরকে সরাই দেয়, তারপরে অনেক রকমের কায়দা কানুন আছে। এটা তো এটা 15 বছরে হইছে, এবং ভবিষ্যতে কি হবে এটা রাজনীতি সবাই বলে দেবে। তার এলাকায় গিয়ে রাত 1টা পর্যন্ত আটকায় রাখছে। আচ্ছা, আপনি দেখেন যে এনসিপি যারা করে, আমি যে এনসিপি হইলে বলতাম যে প্রফেশনাল নির্বাচন ছাড়া আমি যাবো না, কারণ যে কজন নেতা আছে, আমি ধরেন মুরাদনগরে আপনার এলাকা, মুরাদনগরের হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দাঁড়াবে, রাইট? সেইখানের ভোট 95% ভোট হচ্ছে নয় আওয়ামী লীগ এবং বিএনপি। এখানে কায়কোবাদ আর ইউসুফ আবদুল্লাহ হারুন, এর বাইরে কি কোনো ভোট আছে? নাই। কিন্তু আপনি ধরেন এই যে আমাদের সার্জিস, এখন সার্জিসের ওইখানে পঞ্চগড় 1, পঞ্চগড় সদর, তারপরে তেঁতুলিয়া, সব মিলাইয়া আটোয়ারি, হ্যাঁ, জমিতে সরকার, সেখানে তো আবার সুজনও আছে, সুজনের ভোট আছে। 98% ভোট হইতেছে এই দুই দলের মধ্যে। তো সেইখানে এরা যেহেতু তার জামানত বাজার হয়ে যাবে, তাদের ক্লিয়ার কাট কথা, তাদের কোনো উইনিং কথা না, তাদের কোথায় জামানত রাখতে পারবে। কিন্তু এই আপনি যদি দেখেন আসিফ মাহমুদের 23 লক্ষ কিন্তু ফলোয়ার,
2.3 মিলিয়ন ফলোয়ার ফেসবুক। আচ্ছা বাস্তবতা এক সে না। যদি না এক না, আমি বলি এক না, কিন্তু সারা বাংলাদেশে তাকে ফলো করে সারা বাংলাদেশে কি আমরা তো আওয়ামী লীগের পেজ ফলো করে রাখি যে আওয়ামী লীগ কোন সময় কি লেখে ওটা আচ্ছা ঠিক আছে, সারা বাংলাদেশে কি এই এনসিপি 5% ভোট পাবে না? পাবে, পাবে, কারণ এই যুব সমাজের মধ্যে তাদের একটা গ্রহণযোগ্যতা আছে। এখন যে 5% ভোট পায় সে কিন্তু 15টা সিট পাবে। তাদের এই যে যারা আছে, যে পাটোয়ারি টাটোয়ারি যে যারা আছে, তাসমিন যারা ছাড়া এই গ্রুপটা সংসদে যাইতে পারবে। সংসদে যাওয়ার তাদের একমাত্র উপায় হচ্ছে এই প্রপোর্শনাল নির্বাচন, আর যদি না হয় তাদের কারোর জামানত থাকবে না। আপনি এটা আমিও একমত যে ভাই কিছু ক্ষেত্রে দেখা যায় ইলেকশনে পিয়ার না হলে বিএনপির বাইরে যারা আছে কারো জামানত থাকবে না। না থাকবে, জামাতের রাজনীতিতে নির্বাচনের আগে আসলে কিছুই বলা যায় না। আমরা বলা যায়, কিন্তু পিআর পদ্ধতিটা এই জন্য দরকার, আমরা অতীত অভিজ্ঞতা থেকে আমরা এটাই বুঝি যে অনেক রাজনৈতিক দল আছে যারা দেখা যায় 10% 15% ভোট পাইছে সংখ্যা, কিন্তু একটা আসনও পায় না। সংসদে তার কারণটা কি বলি, পিআর পদ্ধতি নিয়ে বলছে যে আমি ভোট দেবো তেঁতুলিয়ায় আর এমপি হবে টেকনাফে, না, আর ঘটনা কিন্তু সেরকম না। আর এই সিট বেচা মানে আসন বেচ অনেক টাকা করবে তা না, এখানে অনেকগুলি ভ্যারিয়েন্ট আছে। একটা ভ্যারিয়েন্ট হচ্ছে যে পার্টি লিস্ট, ক্লোজড পার্টি লিস্ট, প্রপোর্শনাল ইলেকশন রিপ্রেজেন্টেশন, ক্লোজ পার্টি লিস্ট। আপনি যখন পার্টিসিপেট করবেন ইলেকশনে পার্টি, সেখানে আপনি একটা লিস্ট দেবেন, র্যাঙ্ক লিস্ট, 1 2 3 4 5 করে আপনি হয়তো 150 দিলেন। 150 মানে কি আপনি 50% ভোট, 50% ভোট পাবেই না কেউ এখন এই পদ্ধতিতে, এমন একটা অবস্থা দাঁড়ায় গেছে। 50% ভোট পাইলো, তার 1 থেকে 150 পর্যন্ত ওই যাদের নাম আগে দিছে তাদের কি তারা এমপি হবে। এমন লোক দেয় যারা ওইখানে 3টা খুন করছে, 9টা বাড়ি দখল করছে, এদের পিটাইছে, এইটা করছে সেইটা করছে, সংখ্যালঘুদের আহত করছে, নানাবিধ দুষ্কর্ম করা আছে না, আছে তো, নাম বললে তো আবার একটা এই ঝামেলা ধরেন। আমি আরেকটু এক্সপ্রেসিভলি বলি, এটা কি কেউ করবে? কে এখানে করলে আরেকটা টেকনিক্যাল প্রবলেম দাঁড়িয়ে যাবে। দেখেন, আপনি ধরুন বিএনপি প্রকাশ করলো 200 মানুষের নাম, করলো, দেখেন এটা নিজের আত্মঘাতীমূলক একটা অবস্থা তৈরি হবে নাকি স্যার? আপনি আরেকটা বলে করেন, দেখেন এই 200 মানুষের নামের বাইরে বিএনপি তো কম নয় আরো 600 অ্যাসপাইরেন্টস ছিল। তো এখনো তো আপনি 300-র বেশি নমিনেশন দিতে পারে না, না এখনো তো পারে না। কিন্তু এইখানে সমস্যাটা হচ্ছে কি, আপনি ধরেন আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির যারা আছে সবাই কোনো না কোনো পোস্টে আছে, এমপি আছে, সবাই আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির লোকজন যে কজন আছে, আর ডিস্ট্রিক্ট কমিটির কিছু লোকজনকে আপনার এই 300 লিস্ট দেন। আমি নাম বলতেছি না, আপনি চিন্তা করেন সেই ভোট কত পার্সেন্ট ভোট পাবে? 5% ভোটও দেবে না, কিন্তু তাদেরকে দিতে হবে এমন লোক আওয়ামী লীগ করে, তাদের ইমেজ ভালো, তারা দুর্নীতি করে না। ঠিক বিএনপির জন্য তাই, বিএনপি যে সবই একেবারে সাত ধোয়াতে চলে বেশি তা তো না, তাদের অনেক কাহিনী আছে যেগুলি ফুটে উঠবে। সুতরাং এইখানে এই জন্য এরা বিরোধিতা করে, আরেকটা বিরোধিতা করে এই কারণে যে কোনো অবস্থাতেই অ্যাবসলিউট মেজরিটি পাওয়া সম্ভব না। 50% ভোট তো পাবে না, বিএনপি তো কখনোই 50% ভোট পায় নাই। বিএনপি ম্যাক্সিমাম ভোট পেয়েছে হলো 40%, 40.13। আপনি দেখেন আরেকটা জিনিস সবচেয়ে ইন্টারেস্টিং, আপনি যদি দেখেন যে 2001 সনের ইলেকশনে বিএনপি ভোট পাইছে 40.97%, এটা ম্যাক্সিমাম তার, আর আওয়ামী লীগ পাইছে 40.13। পার্থক্য হলো 0.84, 1%-এর কম। কিন্তু ভোটের ডিফারেন্স কত? ভোটের ডিফারেন্স বিএনপি পাইছে 193, আওয়ামী লীগ পাইছে 162। আসনের ডিফারেন্স। এই যে একটা হয়েছে কেন? এটা চুরি করার দরকার হয় না, ও যদি টেকনিক্যালি কায়দা কানুন করে, আওয়ামী লীগ ধরেন এই যে এত ভোট পাইছে, ওই যে গোপালগঞ্জের কাশিয়ানি, মুকসেদপুর এইসব জায়গায় 90% ভোট পেয়ে গেছে, রাইট? কিন্তু সিট তো একটা। সুতরাং এই সামান্য ভোটের ডিফারেন্সে এই এত এলোমেলো হয়ে যায়, সুইং কনস্টিটিউয়েন্সি থেকে অ্যাবসলিউট মেজরিটি পেয়ে যায়। কিন্তু যদি প্রপোর্শনাল নির্বাচন করে তাহলে এটা সম্ভব হবে না, কারণ ছোট দলগুলি তাহলে ভোটারদের এইটা নিয়ে নেবে, যে বলবে যে ভাই আমাকে শুধু 9 লক্ষ ভোট দেবা। আপনি যদি ধরেন 12-12.5 কোটি ভোটার, তার মধ্যে 75% কাস্টিং ভোট হবে, মোস্ট লাইকলি, এবার বেশিই হবে, 80%ও যেতে পারে। 80% গেলে আপনার
1% আমি ধরতেছি এটাকে বলা হচ্ছে থ্রেশহোল্ড এক্সক্লুশন থ্রেশহোল্ড। এর নিচে পাইলে তার ভোটের কোনো নাই, সে কোনো সিট পাবে না। 1%-এর 3টা পাবে। তো এখন সেটা 9 লক্ষ ভোট লাগে। আপনি কি মনে করেন যে ইসলামী আন্দোলন 3টা আসন 1% রাত্রি 9 লক্ষ কখনো হবে না, কারণ হচ্ছে আচ্ছা 9 লক্ষের মতো ভোট লাগে। 1% 9 লক্ষ লাগে। 9 লক্ষ লাগে। এখন 9 লক্ষ 1%-এ সারা দেশব্যাপী 9 লক্ষ ভোট হলে 3টা সিট পাবে। তাহলে বহু এটা নিয়ে অনেক আলোচনা গবেষণা দরকার আছে। এর সাথে একটা আমি জিনিস মনে করি 1% 9 লক্ষ 1% কমপক্ষে 5% থ্রেশহোল্ডে রাখা উচিত। তখন দেখা যাবে যে একটা আশঙ্কা আছে যে কেউ যার কোনো নামগন্ধ নাই সেও হয়ে যাবে সুযোগ পাবে। ব্যাপারটা এরকম। পাবলিকে ভোট দিলে আপনি কেন দিবেন না? যদি শুনেন একটা জিনিস কি ভাই, সেটা আমার যেটা মনে হয় পজিটিভ একটা 1% অনেক দেশেই 1% ছিল, পরে বাড়াইছে। এখন দুর্বল একটা উদাহরণ দিয়ে দেওয়া হচ্ছে বা একটা এক্সকিউজ দেওয়া হচ্ছে যে অমুক তো হয়ে যাবে সুযোগে, অমুকে যার কোনো অসুবিধা কি? না অসুবিধা কি? এখানে যে থ্রেশহোল্ড দেওয়া হয় সে আর সুযোগ পাচ্ছে না। আচ্ছা আমি আর বলি, তাদেরকে যদি একেবারে কলিমুদ্দিন সলিম যদি ই করা হয়, সরি আপনি ওইরকম দিলেন, কি হবে? ভোট দিবে? আপনার তো দিতে হবে ন্যাশনালি নোন অনেস্ট লোক, এফেক্টিভ লোক। এই ধরনের আরেকটা মঞ্জু ভাইয়ের সাথে আমি একটা বিষয় বলি। আমার মনে হয় এই একটা টেকনিক কাজে লাগানো যেতে পারে যে রাজনৈতিক দলগুলো চাইলেই তাদের ইচ্ছে মতো লোকজনকে ওই পিআর পদ্ধতিকে ফলো করে দিবে। এটা না করে নাম দিলেই হবে না, শুধু নাম দেখা গেল যে একজন মানুষ যোগ্য, কিন্তু তার তো প্যানেল নষ্ট হয়ে গেল। হ্যাঁ, এখন এখানে যে করবে তাকে কত মিনিমাম সে ভোট পাইছে কিনা একটা দলে, সেগুলো তো তাদের চিন্তা করতে হবে। আমার প্যানেলে কারে ভোট দিলে সারা বাংলাদেশ ব্যাপী আমি 5% ভোট পাবো, 10% ভোট পাবো, সেটা ওইখানে সেখানে খারাপ মানুষকে দিলে ভোট পড়ে যায়। এখানে বড় চ্যালেঞ্জের মধ্যে তারা কিন্তু পড়ে যাবে। আচ্ছা সেটা নিয়ে আরো আর স্বতন্ত্রের কোনো এখানে স্থান নাই এই জায়গাটাতে আসছে। আচ্ছা আমি স্যারকে এই প্রশ্নটাই করতে আমি একটা বলে দিই, স্বতন্ত্র স্থান নাই কেন? স্বতন্ত্র যে ক্যান্ডিডেট সে কার ভোটে হয়? তার এলাকার ভোটে হয়। সে এমপি কার? সারা বাংলাদেশে সে এমপি। সে যে আইন পাস করে সারা বাংলাদেশে সেটা আপনার সেটা কার্যকরী হয়। সে সারা বাংলাদেশে তো একটা স্বতন্ত্র ক্যান্ডিডেট যাই বলতে পারে নাই যে আমি এইটা করব সেটা করব ইত্যাদি। সে শুধু এলাকাটাই বলছে। সুতরাং স্বতন্ত্রের কোনো ভূমিকা নাই। অ্যাকচুয়ালি এমপিরা হচ্ছে সারা বাংলাদেশে, তারা আইন প্রণয়ন করবে যেটা আইনটা সারা বাংলাদেশে বলবৎ হবে। স্বতন্ত্রের সুযোগ থাকছে না। না, স্বতন্ত্র এখন সুযোগ থাকার প্রয়োজনীয়তা নাই। আপনার এলাকার জন্যই করবেন। আপনার তো উপজেলা চেয়ারম্যান আছে। স্বতন্ত্র হলে যেটা হয় একই দল দেখা যায় একই দলের প্রার্থীকে সে আরো একটা আছে, যত ইলেকশন নিকৃষ্ট হয় তত বেশি স্বতন্ত্র হয়। আমি একটু উদাহরণ দিই। 2024 সালে কতজন হয়েছে? 62 জন স্বতন্ত্র, রাইট? আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। 1996 15 ফেব্রুয়ারি হয়েছে কয়টা? 25টা স্বতন্ত্র। তো 1988-এর স্বতন্ত্র হয়েছে কয়টা? 23টা। যেখানেই আপনার নিকৃষ্ট ইলেকশন হয় সেইখানেই স্বতন্ত্র আইসা যায় সামহাউ, যে এই ইলেকশন তো খারাপ ইলেকশন, আমি কোনো রকমের কায়দাকরণ করে এমপি হয়ে যেতে পারবো। সুতরাং স্বতন্ত্র ইস্যুটা কিন্তু খুব বড় ইস্যু না। 50টা পার্টির মধ্যে 50টা পার্টি যদি দাঁড়ায়, মানে কম্পিট করে, তার মধ্যে একটার আইডিওলজির সাথে তার মিশে না, সেই লোকের দরকার নাই। আপনার দরকার নাই। স্বতন্ত্র লোক সে টেকনাফ থেকে দাঁড়াইছে, সে তেঁতুলিয়ার লোকজনের কাছে বলতে পারছে যে আমি এই কাজ করব, পারে নাই সে। কিন্তু স্বতন্ত্র দাদা আরেকটা সমস্যা আছে এখানে। যেমন মনে করেন একজন লোক যোগ্য, সে মনে করতেছে আমি অনেক জনপ্রিয়। এখন দেখা গেল মনে করেন আমার এলাকায় আমার গণ অধিকার পরিষদ যদিও নাই, মনে করেন ধরে নিলাম আমার দলে গণ অধিকার পরিষদ থেকে 2-3 জন এমপিতে দাঁড়ানোর যোগ্য মনে করতেছে নিজেকে। এখন দল থেকে নমিনেশন আমাকে দিল না, আরেকজনকে দিল, তখন আমি কি করব? আমার হাতে স্বতন্ত্র দাঁড়ানো ছাড়া আর কোনো অপশন থাকতেছে না। আচ্ছা, স্বতন্ত্র এইটার জন্য এটা নিয়েও আমাদের আলোচনা করা দরকার। এই জন্য নতুন কোনো বিষয় আসলে গবেষণা আলোচনা দাঁড়ান, আপনি স্বতন্ত্র দাঁড়ান, গণ অধিকার পরিষদের নমিনেশন দিছে, তার মতবাদ সারা বাংলাদেশের গণ অধিকার পরিষদের মতবাদের সাথে কিন্তু মিল আছে, সেগুলো পার্টির লোক। আপনি তো পার্টি থেকে বাইরেই যাচ্ছেন। পার্টি থেকে বাইরে যেয়ে আপনি বলতেছেন আমি এই এলাকায় আমার পপুলারিটি আছে, কিন্তু আপনি আমার শিবচরে আসেন,
আপনাকে আমরা চিনি না। আপনি আসেন মাদারীপুরে যান, আপনি তেঁতুলিয়ায় যান, আমরা চিনি না, আপনি সেখানে যাইতেও পারবেন না স্বতন্ত্র। সুতরাং এইখানে দলের মাধ্যমেই যাইতে হবে। কিছুটা ড্রব্যাকস আছে, আর একটা জিওগ্রাফিক্যাল লিঙ্কের কথা আছে, যে আমি ভোট দিলাম তেঁতুলিয়ায়, চলে গেল টেকনাফে, সেটা কিন্তু হয় না। কারণ আপনি যখন একটা দল ধরে নেন 50% পাইছে, 150টা সিট পাবে, তারা তো প্রেফারেন্স দেবে, 1 নম্বর প্রেফারেন্স, 2 নম্বর প্রেফারেন্স, 3 নম্বর প্রেফারেন্স। ওই প্রেফারেন্স অনুসারে 150টা স্লট মানে সিট কিন্তু ব্লকড হয়ে গেছে। এখন দ্বিতীয় পার্টি মনে করেন সে 30% ভোট পাইছে, ধরে নেই আমরা 30% ভোট পেয়েছে, সেই 30%-এর 90টা, ওই 150টা বাদে সে 90টা। এবং সেখানে যদি স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি দেখেন, যে টোটাল প্রবাবিলিটি হচ্ছে 900, 300 ইন্টু 3টা, এই 900 মধ্যে মাত্র 150টা চলে গেছে, রয়েছে কিন্তু কত 750টা স্লট রয়ে গেছে। ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স, থার্ড প্রেফারেন্স আমরা করি না। আপনি শিরিন শারমিন কোন জায়গার লোক? নোয়াখালীর। এমপি কোন জায়গায়? রংপুরের, ওনার মিঠাপুকুরের সে এমপি। এরকম তো ভরি ভরি উদাহরণ আছে। একজন 5 জায়গায় দাঁড়ায় কেন? আপনি বলতেছেন যে এটা। সুতরাং এই প্রপোর্শনাল নির্বাচনের পদ্ধতি, আমার আপনার নিক্সন চৌধুরী বাড়ি শিবচরে আমার ভাঙা এমপি হয়েছে। হ্যাঁ, এবং ভাঙা এমপি হয়েছে। ধন্যবাদ। একবার খুব ইনডিটেলস একদম গভীর বিশ্লেষণ করেছেন আমাদের জানিপাপুর চেয়ারম্যান ডক্টর করিমুল্লাহ। আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আপনি তো নির্বাচন নিয়ে বহু বছর যাবত কাজ করেন, এই হঠাৎ করে পরিবর্তন যদি আসে, ভালো মন্দ যতটুকু এই বিতর্কটা আসলে শুরু করেছিলাম আমি 1998 সনে ওয়াশিংটন ডিসিতে আমি অবস্থান করছিলাম অ্যাডভোকেসি ফেলো হিসেবে। ভয়েস অফ আমেরিকা আমার ইন্টারভিউ নিয়েছিল। আমি বলেছিলাম বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থায় গুণগত পরিবর্তন নিয়ে আসতে হলে এই বর্তমানে প্রচলিত যে ব্যবস্থাটি আছে, ফার্স্ট পাস্ট দি পোস্ট, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়, এখানে একজন প্রার্থী অন্য সকল প্রার্থী 1 ভোটও যদি বেশি পান, অথবা 1টা ভোটও যদি না পান, আর কোনো প্রার্থী যদি না থাকে, তাকেই জয়যুক্ত ঘোষণা করা, আইনত কোনো কিছু বলবার নেই। এখানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যেটাকে সমানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা এভাবেই আমরা অভিহিত করি, সেটি প্রবর্তন করার একটা চেষ্টা শুরু করতে হবে। আমি দেশে ফিরে আপনার একটি গ্রন্থ রচনা করেছিলাম এই বিষয়ে, বাংলায় লেখা প্রথম গ্রন্থ, সমানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা দেশে দেশে। এবং সেখানে তখন সেই সময় 80টিরও বেশি দেশে আপনার এই পদ্ধতি কোনো না কোনো ফর্মে বিরাজমান ছিল। এটি জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদের দৃষ্টি আকৃষ্ট করে। তিনি আমাকে খবর দেন, আর তার সঙ্গে আমার আবার একটা কোইন্সিডেন্টাল সম্পর্ক হচ্ছে, আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 4র্থ উপাচার্য হিসেবে পদায়িত ছিলাম। তিনি ওই যেই ক্যাম্পাসটা যেখানে অবস্থিত সেই এলাকার এমপি ছিলেন, আচ্ছা, মেম্বার পার্লামেন্ট। তো তিনি আমাকে ডেকে বললেন যে আপনার এই বইটা আমার খুব মনোযোগ আকর্ষণ করেছে, আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি এটা নিয়ে একটা পাঠচক্র করবো, ওয়ার্কশপ করবো, প্রেস কনফারেন্স করবো, আপনি সঙ্গে থাকবেন সোনাগা হোটেলে আমার পার্টির যারা প্রেসিডিয়াম মেম্বার সবাইকে নিয়ে। তো আমি সম্মতি জানালাম, যেটা একটা ইন্টারেস্ট জেনারেট করেছে, আর সেটা বাংলাদেশের 3rd লার্জেস্ট পার্টি, মেইন স্ট্রিম পার্টি। তো পরে তিনি সেখানে বললেন যে জাতীয় পার্টি এটি পছন্দ করছে এই সিস্টেমটা, আমরা এটা নিয়ে আরও গবেষণা করব, কথা বলবো ইত্যাদি। এরপরে দেখলাম বাসদ আকৃষ্ট হলো এই বিষয়ের গ্রন্থটা নিয়ে। জাসদের বিভিন্ন ফ্যাকশন তারাও, এবং বাম ধারার রাজনীতি যারা করেন আপনার এই কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে, তাদেরও এই বিষয়ে একটা আগ্রহ আমি লক্ষ্য করলাম। এরপরে এই জুলাই আগস্ট বিপ্লবের পর আমি দেখলাম আমার যে পাবলিশার আহমদ পাবলিশিং হাউস, এটা বাংলাদেশে অনেক পুরনো একটি পাবলিশার, তাদের কাছে এসে জামাতের পক্ষ থেকে গ্রন্থ সংগ্রহ করা হলো। আচ্ছা। তারপরে চরমনের পীর সাহেবের যারা সেকেন্ড ইন কমান্ড আমার সঙ্গে এসে দেখা করলেন, কফি মিটিং করলেন, তারপরে গ্রন্থ সংগ্রহ করলেন, করে তারপর দেখলাম 2 পার্টির পক্ষ থেকে তারা আপনার এই সংস্কার কমিশনে আপনার আনুষ্ঠানিকভাবে প্রস্তাবনা হাজির করেছেন যে তারা পিআর পদ্ধতি চায়, এবং তারা পড়ে শুনে বুঝে এটা এই অপশনটার প্রতি আকৃষ্ট হয়েছেন। এই কারণে যে যথেষ্ট সময় নিয়ে তারা পড়াশোনা করেছেন আমার বই নিয়ে, আমার সঙ্গে আলাপ আলোচনা করেছেন। তো সেই জন্যে আমার কাছে পরে খেয়াল করে দেখলাম ছোট দল যেগুলো আছে বাংলাদেশে, ছোট, এটা ডিগ্রেডারি সেন্স আমি বলছি না, তনুবাবু অর্থে, তারা সবাই কম বেশি এটা এখন পছন্দ করছে। কারণ এখানে থ্রেশহোল্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে একটা ঐকমত্যে আসতে হবে জাতীয়ভাবে, এবং বাঙালি একমত কখনই হতে পারে না, চায় না, বিরল ঘটনা।
এই সবচেয়ে বড় সমস্যাটা দেখা দেবে এখানে। 3% নেবেন থ্রেশহোল্ড না 5% নেবেন না 1% নেবেন। যেমন আমি আমারটা বলে দিয়েছি না 1% প্রথমে ইসরায়েলে ধরেন 1% ছিল, পরে সেটা যখন কনসোলিডেট হওয়ার পর 3.5% তাদের থ্রেশহোল্ড এক্সক্লুশন আছে। এখানে একটা কথা আনে যে অ্যাবসলিউট মেজরিটি কেউ পাবে না, সুতরাং প্লুরালিটি হবে, সুতরাং এই কথাটা বলা হবে যে কোয়ালিশন করতে হবে। ইটালির কথা প্রায় বলে, ইটালিতে এক সময় বলতো যে কফি খাচ্ছে, বলতেছে আমি যখন মন্ত্রী ছিলাম এই ধরনের কথা বলে কি যে ইটালিটা আনস্টেবল গভর্নমেন্ট ফর্ম হয়, যদিও ইটালি কিন্তু কিছুটা সরে গেছে পিয়ার থেকে, আনস্টেবল গভর্নমেন্ট ফর্ম হয়। তা আমার কথা হচ্ছে কি ইটালিতে তোমরা সাগর সাঁতরে যাও কেন চাকরি করতে? আনস্টেবল হওয়া সত্ত্বেও তাদের যে ইকোনমি, তাদের যে প্রভাব প্রতিপত্তি অনেক, অর্থাৎ গণতন্ত্রের মূল বিষয়টা হচ্ছে চেতনাই হচ্ছে যে আলোচনা করা এবং ছাড় দেয়া এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা তো স্টেবল গভর্নমেন্ট দেখছি 15-16 বছর দেখছি না, স্টেবল গভর্নমেন্টের যে কি মজা বাঙালি জাতি বুঝতে পারছে না। এত স্টেবল দরকার নাই, সরকার থাকবে পদ্ম পাতায় জলবিন্দুর মতো টল থাকবে, যেন সবসময় ভয় থাকে। সবসময় ভয় থাকলে চুরি করবে না, যে আবার তো ধরে ফেলবে। তো এই থ্রেশহোল্ডটা খুব গুরুত্বপূর্ণ এখানে, এই ব্যাপারে জাতীয় ঐকমত্যের প্রয়োজন হবে। দ্বিতীয়ত আপনার ওই যে লিস্টটা আগে থেকে যদি দেয়া থাকে তাহলে ওই যে আপনি অটোক্রেটিক স্টাইলে বাড়ির পিয়ন, দারোয়ান, চাপরাশি এদেরও আপনি বানিয়ে দিলেন, সেটা হবে না, সেটা পারা যাবে না এক। দ্বিতীয়ত আপনার এখানে সেকেন্ড রাউন্ডের ব্যবস্থা করা যেতে পারে, সেই পদ্ধতিও আছে অনেক জায়গায়, টার্কির মতো দেশে। ফার্স্ট রাউন্ড 50% আপনি অ্যাটেন্ড করতে পারলেন না, লেস দেন 50%, তখন আপনি সেকেন্ড রাউন্ড না যেতে পারলে আবার এটা হতে পারে। তারপরে আপনার আমাদের প্রতিবেশী রাষ্ট্র না সেকেন্ড 85টা দেশের পিয়ার পদ্ধতি এখন 85 কান্ট্রি ইনক্লুডিং নেপাল এন্ড শ্রীলঙ্কা। না নেপাল শ্রীলঙ্কায় যে ব্যাপারটা মিক্স সিস্টেম আছে, আমাদেরও তো পিয়ার পদ্ধতি আছে, মহিলাদের সিটটা পিয়ার পদ্ধতিতে না, নারী সদস্য ডিস্ট্রিবিউশনটা কিন্তু ওই পিয়ার পদ্ধতিতে আছে, ভোটার সিস্টেমটা আবার আলাদা, প্রেসিডেন্সিয়াল সিস্টেম আবার, ওটা আমার মনে মাথায় সেটা পুরোটাই একটা কনস্টিটিউশন। তো এইসব নানান নিটিগ্রিটি বিষয় আছে, এগুলো নিয়ে আমার মনে সময় নিয়ে লম্বা আলোচনা যদি আমরা করি তাহলে ফুড ফর থট পাওয়া যাবে প্রচুর। এবং এখনই সময় আমার মনে হয় এই জুলাই চেতনা মাথায় রেখে আমি একটা অ্যাড করি, এখানে কিন্তু একটা কোশ্চেন আসে সিঙ্গেল ডিস্ট্রিক্ট হিসেবে দেখে, বাংলাদেশের মাল্টি মেম্বার সিঙ্গেল ডিস্ট্রিক্ট হিসেবে ধরা হচ্ছে সারা বাংলাদেশকে, কিন্তু এই সিঙ্গেল ডিস্ট্রিক্টের পরিবর্তে আপনি কিন্তু 8টা ডিস্ট্রিক্ট করতে পারেন, অর্থাৎ 8টা আমাদের যে বিভাগ আছে ওই বিভাগের এই সিটগুলিকে আপনি প্রপোর্শনাল করতে পারেন এবং 8 দিনে করলেন, এক স্ট্যাগার বেসিস করলেন, এবং ওইটাও কিন্তু সম্ভব, তাহলে এই যে একজন এমপি ওই বিভাগের মধ্যেই থাকতেছে, যারা ডিসপ্লেসড হবে তেঁতুলিয়ার এমপি এসে যাবে না, এবং এটাও কিন্তু করা যায় যে এটাকে আমরা ধরে নিতেছি এই মুহূর্তে সারা বাংলাদেশ সিঙ্গেল ডিস্ট্রিক্ট মাল্টি মেম্বার, মানে 300টা মেম্বার। এখন আপনি প্রত্যেকটা বিভাগে করেন আলাদা ভাবে, মানে তার সব বিভাগ মাস্ট থাকতেছে রিপ্রেজেন্টেশন থাকতেছে। হ্যাঁ না সব বিভাগেই থাকতে, রাইট। আমরা বিভাগ নিয়ে আলোচনা করছি, আমরা এটা কেন আলোচনা করছি না যে একই পরিবারে দেখা যাচ্ছে একজনের বেশি দুইজন তিনজন, মানে সেটা না, আমি বলি সেটা ধরেন আছে সেটা যদি একটা পার্টি দেয় যে তার পরিবারের সবাই ভাতিজা ভাগনা বোন সবাই দিল, পাবলিকে তো ভোট দিবে না তাদেরকে, যে এটা পরিবারতান্ত্রিক একটা পাবলিকের একটা আছে, মানে তার একটা সে আছে, এবং এর মধ্যে আরেকটা সিস্টেম আছে ফ্লেক্সিবল সিস্টেম। ফোকাস করতে পারবে কিনা? কেন পারবে তো, না পারবে না কেন? আপনি তো এখানে কোনো একটা সিটে একজন ক্যান্ডিডেট না যে পিটাই পাঠাই নেবে, এটা হচ্ছে সারা 5ই আগস্টের পরে আমরাই নিজেরাই দেখতেছি, এখনই বলতেছে থানা দখল, এই থানা আমার নিয়ন্ত্রণে, আমি একটু জানতে চাই, শেষ কথাটি বলে শেষ করবো আজকে, সেটা হলো যে এরপর যে মানে রাজনীতিবিদদের যে রাজনীতি করার জনগণকে নিয়ে আশ্বাস দেয়া যে আমি পাশ করলে আপনার কালভার্ট বানিয়ে দেব, স্কুল ঘর বানিয়ে দেব, রাস্তা বানিয়ে দেব, ওইটার কি হাল হবে? এই কাজটা তো এমপি না, তিনি আইন প্রণয়ন করবেন, ওইটা লোকাল গভর্নেন্সের পরে, মানে এখনো এই সুযোগ এমপিদের নাই বর্তমান আইন লিগ্যালি থাকার কথা না, কিন্তু আমরা এই প্র্যাকটিসটা করে এসেছি ইন এ ওয়ে একটা নরমাল বাইরে করার জন্য, ভোটারকে আকৃষ্ট করার জন্য। কনস্টিটিউয়েন্সি লিয়াজের অংশ তো নির্বাহী বিভাগ আর লেজিসলেটর আলাদা না, বিচার বিভাগ আলাদা, তবে সেই
এই নির্বাহী বিভাগের মধ্যে এমপিরা যায় কিভাবে? এমপিদের কাজই হচ্ছে তার মানে ওই পিআর সিস্টেমে এমপি যারা হবে তাদের আসলেই এমপি হিসেবে কাজ করবে, এমপি হিসেবে কাজ করে, আর কোনো কাজের সুযোগ থাকছে না। ডেফিনেটলি তার মানে ঠিক আছে, অনেক কিছু জানলাম প্রিয় দর্শক। আমরা এই বিষয়টি নিয়ে আরো আলোচনা করব, আরো অনেক বিষয়ে জানার জন্য আমরা আলোচনার ব্যবস্থা করবো। আজকে এই পর্যন্ত রাখি প্রিয় দর্শক, আমাদের সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা ডক্টর মঞ্জুর আহমদ চৌধুরী, ডক্টর নাজমুল হোসেন বুলবুল এবং যারা তাসনিম চৌধুরী, আপনার তিনজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, অবশ্যই ফেসবুকের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন আমাদের চ্যানেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জানাচ্ছি শুভরাত্রি, আসসালামু আলাইকুম।